everyone, welcome to Adda 24/7 Bengali. Very good afternoon to all of you. যেরকম তোমরা দেখতেই পেলে নতুন একটা কোর্স অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, যেটার মোটামুটি 1-2 সপ্তাহ মতো ক্লাসও হয়েছে। যারা যারা এখনো জয়েন করোনি তারা জয়েন করতে পারো। WBCS 2021-22-কে যারা টার্গেট করছো এবং ডেডিকেটেডলি পড়ার চেষ্টা করছো এবং একটি গাইডেন্সের খোঁজে আছো, তারা অবশ্যই এটা নিতে পারো। অলরেডি তোমরা দেখে নিলে এটা WBCS অফিসাররা তোমাদেরকে গাইড করবে। হ্যাঁ, সত্যি তারা লাইভ ক্লাসে থাকবেন তোমাদের সঙ্গে। সম্পূর্ণটা ডিটেলস আমি একবার একটুখানি ছোট্ট করে বলে দেবো, দিয়ে আজকে আমাদের যে ক্লাস গতিবিদ্যার ওপরে আমরা সম্পূর্ণ পড়বো। এটা 2 ঘন্টার ক্লাস হবে, আর আলটিমেটলি গতিবিদ্যার ওপরে আমরা বেশ কিছু অঙ্ক সলভ করবো আজকে, ঠিক আছে? তো WBCS 2021-এর নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে, তোমরা একটু একটু করে প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছো। তো আমি বলবো যারা যারা একা একা প্রিপারেশন নিতে একটু ঘাবড়াচ্ছ বা কোনো গাইডেন্সের খোঁজ করছো, তারা কিন্তু অবশ্যই এই কোর্সটা পারচেস করতে পারো। এটা পারচেস করতে গেলে তোমাকে গুগলে গিয়ে adda247.com লিখতে হবে, বা তুমি অ্যাপ থেকেও এটা কিনতে পারো। অ্যাপ থেকে কিনলে তোমাদের একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট তোমরা পেয়ে যাও। এনিওয়েজ, যে কোনো ক্ষেত্রে তুমি যদি ওয়েবসাইটও খোলো বা অ্যাপও খোলো, এখানে সার্চ বার আছে একটা। এই সার্চ বারের মধ্যে তোমাকে গিয়ে টাইপ করতে হবে WBCS, ঠিক আছে? এই সার্চ বারে তোমাকে গিয়ে টাইপ করতে হবে কি বলো তো, WBCS, ঠিক আছে? WBCS যেই তুমি টাইপ করলে অমনি দেখো এইখানে এই কোর্সটা চলে এসছে। এখানে তোমরা কি কি পাবে? WBCS এর প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ একটা কম্প্রিহেন্সিভ গাইডেন্স পাবে। তার সঙ্গে সঙ্গে পুরো স্টাডি ম্যাটেরিয়ালস পাবে সেপারেট ফ্রম ক্লাস নোটস, ঠিক আছে? ক্লাস নোটস ছাড়াও তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস পাবে একটা সফট কপি। প্লাস হচ্ছে তোমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব সুন্দর করে 3টে স্টেজে করানো হবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করাবেন তোমাদের একজন গ্রুপ A অফিসার, ওকে? উইকলি ক্লাস হবে সেটার। সাবজেক্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাবেন সাবজেক্ট স্পেশালিস্টরা, আর স্ট্যাটিক পোর্শনটা করাবেন শাহিন ম্যাম, ঠিক আছে? তো এই ওভারঅল এই জিনিসটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তৈরি করা আছে স্পেশালি। অনেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকবার ভোগো, অনেক প্রবলেম হয় অ্যাসপিরেন্টসদের, সেই জন্য, ঠিক আছে? তো ওভারঅল যদি দেখি, ওভারঅল এই কোর্সটার ভ্যালিডিটি, এই কোর্সটার তোমার প্রাইস হচ্ছে 3748। আমার কোড Y269 ইউজ করলে তোমরা 80 to 90% অফ পেয়ে যাবে, ঠিক আছে? ইন এনি কেস, যদি অ্যাডমিশন রিলেটেড কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই ফোন করতে পারো এই নাম্বারে, ঠিক আছে? চলো, এখনো পর্যন্ত যে কটা ক্লাস হয়ে গিয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে এখন যদি তোমরা পারচেস করো। বিকেলের টাইমিং ব্যাচটার 6টার থেকে 10টা অবধি ক্লাস হয়, ওকে? চলো, ডিটেল তোমরা ওয়েবসাইটে বা অ্যাপে গিয়েও পেয়ে যাবে। এছাড়াও একটা মাহাপ্যাক আছে, WBCS মাহাপ্যাক, যেটার মধ্যে তোমার সমস্ত মাহাপ্যাক রিলেটেড যতগুলো এখনো পর্যন্ত আড্ডা লঞ্চ করেছে সেইগুলো আছে। আর আলটিমেটলি এটা যদি তুমি একবার কেনো, তাহলে ভবিষ্যতেও আড্ডা যা যা WBCS এর সম্পর্কে লঞ্চ করবে সেগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এইটা নেওয়া আমার মনে হয় ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে, কারণ এটা মোটামুটি তোমার 3-4 হাজারের মতো পড়ছে। এখানে 1000 টাকা বেশি দিলে তুমি পুরো সমস্ত কোর্স পেয়ে যাচ্ছ। WBCS প্রিলিমসের একটা ব্যাচ পেয়ে যাচ্ছ, WBCS 2.0 যে ব্যাচটা অলরেডি হয়ে গেছে মানে 7 তারিখে কমপ্লিট হবে, সেই ব্যাচটা পেয়ে যাচ্ছ। অর্ঘদীপ স্যারের হিস্ট্রি মডিউলটা পেয়ে যাচ্ছ। তো সমস্তটা তুমি মাহাপ্যাকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, প্লাস টেস্ট সিরিজ বা প্লাস ইন্ডিভিজুয়াল কোর্স যা যা আছে, বা ধরো যেগুলো আরও ভবিষ্যতের লঞ্চ হবে সেইগুলোও তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এটা আমার মনে হয় সাশ্রয়ী অনেক। চলো, এছাড়াও আমি একটু ছোট্ট করে বলে দেবো, যারা স্পেসিফিক্যালি খুঁজছো যে আমার ইকোনমিক্সটা একটুখানি দুর্বল আছে, আমার ইংলিশটা একটু দুর্বল, আমার শুধু ওই সাবজেক্টগুলো হলে খুব ভালো হতো, তো তাদের জন্য কিন্তু অবভিয়াসলি আমরা নিয়ে চলে এসেছি জেনারেল কম্পিটিশন ব্যাচগুলো। এটারও একটা মাহাপ্যাক আছে। এই কোর্সগুলো তুমি ইন্ডিভিজুয়াল যদি কিনতে যাও, আমার কোড ইউজ করতে পারো Y269, তাহলে 700-800 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছ। মাহাপ্যাক আছে একটা, মাহাপ্যাকটার দামটা একটু বেশি। এখানে Y269 অ্যাপ্লাই করলে 3000 টাকার মধ্যে মাহাপ্যাকটা পেয়ে যাচ্ছ। মাহাপ্যাকের মধ্যে তুমি কিন্তু সব কোর্সগুলো পাবে। এখন ইকোনমিক্স আর ইংলিশ হচ্ছে, এরপরে ফেব্রুয়ারিতে রিজনিং আর জিওগ্রাফি লঞ্চ হবে, ঠিক আছে? তারপরে ম্যাথ, পলিটি, হিস্ট্রি, বেঙ্গলি, সায়েন্স, এইগুলো আস্তে আস্তে সবকটা তোমরা পেতে থাকবে, ঠিক আছে? মানে একবার যদি মাহাপ্যাকটা কেনো, তারপরে আর তোমাকে কিছুই ইনভেস্টমেন্ট কিছুই দিতে হবে না।
অটোমেটিক্যালি এইগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। হলো? তাহলে মোটামুটি বলে দিলাম এখন আপকামিং কি কি কোর্স আছে, কোনটা নিলে তোমরা লাভজনক হবে তোমাদের ক্ষেত্রে, সেগুলো সমস্ত আমরা ডিসকাস করলাম। এখন আমরা চলে আসি পুরোপুরি গতিবিদ্যার ক্ষেত্রে। ফার্স্টেই আমাদের আসছে মোশন। মোশন মোশন কাকে বলবো আমরা? মোশন কাকে বলি? কোনো একটা বস্তুর গতিময়তা, তাই না? গতি, মোশন মানে হচ্ছে গতি। ঠিক আছে? সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে তাকে বলবো তার মোশন, তাই না? ধরো একটা বস্তু এখানে ছিল, 1 ঘন্টা পরে বস্তুটা এখানে গেল, তাহলে এইটা হচ্ছে গিয়ে তার মোশন, রাইট? ওকে। ফোর্স হচ্ছে গিয়ে বল, যেটা প্রয়োগ করে এই বস্তুটাকে আমি এইখানে ঠেলে নিয়ে যেতে পারি, বা চলমান কোনো একটা বস্তুকে আমি যে শক্তিটা প্রয়োগ করে আটকাতে পারি, সেটাই হচ্ছে কি আমার বল। কোনো বস্তুকে গতিশীল করার জন্য বা কোনো গতিশীল বস্তুকে স্থিতিশীল করার জন্য আমরা যে বাইরের থেকে শক্তিটা প্রয়োগ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের বল, তাই তো? হলো? চলো। আচ্ছা, ইন এনি কেস তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তোমরা প্লিজ কমেন্টে লিখে রাখবে। যেহেতু ভিডিওটা রেকর্ডেড যাচ্ছে, তোমাদের যা যা সমস্যা হবে সমস্ত তোমরা কমেন্টে লিখে রাখতে পারো, আমি কমেন্ট চেক করব। আর যদি ইন কেস কমেন্টে লিখতে অসুবিধা হয় আমাকে তোমরা মেলও করতে পারো। এটা আমার মেল অ্যাড্রেস, যাবতীয় কোয়ারি তোমরা এখানেও আমাকে পাঠাতে পারো। হলো? আর এই পিপিটিটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে আমার, এটা টেলিগ্রাম গ্রুপ, এটাই করতে পারো। ঠিক আছে? এইবার যদি আমি দেখি কি কি টাইপের মোশন হয়, নাম্বার 1 যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা রেক্টিলিনিয়ার মোশন, মানে রৈখিক গতি, মানে লিনিয়ার মোশন। যদি আমি বলি লিনিয়ার মোশন, ঠিক আছে? লিনিয়ার মোশনটা কিরকম হতে পারে? মানে একটা লাইন ওয়াইজ মোশন হচ্ছে, মানে এই মোশনটা কোনো একটা সরল রেখাকে অবলম্বন করেও হতে পারে, স্ট্রেট লাইনকে অবলম্বন করে হতে পারে, সেটাকে আমরা বলবো সরল রৈখিক বা রেক্টিলিনিয়ার মোশন। এই মোশনটা কোনো বক্ররেখাকে অনুসরণ করে হতে পারে। রেখা তো বক্ররেখা সরলরেখা দু রকমেরই হতে পারে, তাই না? তাহলে বক্ররেখাকে অনুসরণ করে যদি রৈখিক মোশন হয় সেটাকে আমরা বলবো বক্ররৈখিক। ঠিক আছে? হলো? কার্ভড কোন একটা পাত আছে, সেইখানে যে মোশনটা হবে সেটাকে বক্ররৈখিক মোশন বলবো। ঠিক আছে? এছাড়াও কি হতে পারে? ঘূর্ণন গতি হতে পারে, যেটা পৃথিবী নিজের অক্ষের ওপর যেটা করে, ঘূর্ণন গতি। ঠিক আছে? একটা ফিক্স অক্ষ থাকবে, তার এগেনস্টে তার সাপেক্ষে সেই অক্ষ বরাবর আর কি ঘোরা, সেটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। তাহলে একটা হয়ে গেল আমার ট্রান্সলেশনারি মোশন, যেটা আমার রেক্টিলিনিয়ার মোশন হতে পারে বা কার্ভ ওয়াইজ মোশন হতে পারে। ঠিক আছে? সার্কুলার মোশন হতে পারে। নাম্বার 2 যদি বলি যে নিজের অ্যাক্সিসের সাপেক্ষে যদি ঘুরতে থাকে তাহলে সেটাকে রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি বলবো। আরেকটা টাইপ অফ মোশন হয় যেটাকে অসিলেটরি মোশন বা ভাইব্রেশনাল মোশন বা পর্যাবৃত্ত গতি বলা হয়। নামটার থেকেই বুঝতে পারছো পর্যায়বৃত্ত গতি মানে পর্যায়ে একটা মেনটেন করছে, মানে একটা টাইম মেনটেন করছে। কি টাইম মেনটেন করছে? ধরে এই মোশনটা
আমি একটুখানি পরিষ্কার করে দিই পেজটা। দেখো এই মোশনটা খুব ভালো করে লক্ষ্য করো। এইখানে একটা স্ট্রিং আছে কালো রঙের, একটা দড়ি আছে, তাই তো? এর মাথায় একটা লাল রঙের বল বাঁধা আছে, তাই না? আচ্ছা, এই দড়িটা একটা জায়গায় ফিক্স করা আছে, ঠিক আছে? বলটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি। কয়েকটা জিনিস যদি আমরা একটুখানি লক্ষ্য করি মাইনুটলি, আমার যদি এটা স্ট্রেট লাইন হলো না, যদি এরকম একটা স্ট্রেট লাইন আঁকা যায়, তাহলে মোটামুটি বলটা এদিকে যতটা যাচ্ছে, বলটা এদিকেও কিন্তু ততটা যাচ্ছে। এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, মানে নির্দিষ্ট টাইমের পরে পরে বলটা আবার একটা পজিশনে ফিরে আসছে। কি বললাম? যে কোনো একটা পজিশন নাও, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, বা রাস্তার মাঝে যে কোনো পজিশন, যে কোনো পজিশনে যদি আমরা দেখি নির্দিষ্ট সময়ের গ্যাপে গ্যাপে কিন্তু সেই পজিশনে আবার বলটা ফিরে আসছে। এই ধরনের গতিকেই আমরা বলবো পর্যাবৃত্ত গতি, যেখানে পর্যায়টা রিপিট হচ্ছে, ঠিক আছে? মানে বারবার করে একটা পয়েন্টে বলটা ফিরে আসছে। ওকে, তাহলে এই গতিটা কি চলতেই থাকবে? এই গতিটা কি কোনোদিন বন্ধ হবে না? না, এই গতিটা বন্ধ হতে পারে। কিরকম? যেরকম বায়ু, ড্যাম্পিং এফেক্ট বলি যেটাকে আমরা, ঠিক আছে? ড্যাম্পিং এফেক্ট বলি আমরা এটাকে। ড্যাম্পিং এফেক্ট মানে কিছুই নয়, বায়ু বা বিভিন্ন মাধ্যম যেগুলো এখানে আছে সেইগুলো এই বলটার এগেনস্টে একটা ঘর্ষণ বল প্রয়োগ করে, ঠিক আছে? এই ঘর্ষণ বলটা আলটিমেটলি কি করে না, এর যে গতিকে প্রভাবিত করে, ফলে আস্তে আস্তে এর গতিটা কমতে থাকে। একটা টাইমে এটা বন্ধ হয়ে যায়। হলো? লিখে নিয়েছো? ঠিক আছে, চলো তাহলে টাইপস অফ মোশন আমরা দেখে নিলাম। একটা রৈখিক গতি হতে পারে, রৈখিক গতি দু রকমের হতে পারে, একটা হচ্ছে কি সরল রৈখিক গতি, একটা বক্র রৈখিক গতি। তারপরে নিজের অ্যাক্সিসের উপরে ঘুরতে পারে, যেটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারি। আর আরেকটা যেটা আমরা বলছি সেটা হচ্ছে অসিলেটরি মোশন বা পর্যাবৃত্ত গতি, বা ভাইব্রেশনাল মোশন বা পর্যায়বৃত্ত গতি, যা ইচ্ছা বলতে পারি এটাকে। তো যেখানে নির্দিষ্ট টাইমের পর পর বলটা ওই একই জায়গায় ফিরে আসছে, তাই তো? বা বস্তুটা একই জায়গায় ফিরে আসছে। হলো? আচ্ছা, এবার কয়েকটা জিনিস আমরা একটুখানি দেখব। ধরো কোনো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, এইভাবে এখানে যাচ্ছে, এইভাবে এখানে আরেকটা পয়েন্টে যাচ্ছে, তারপরে এখানে যাচ্ছে, এইভাবে সে যাচ্ছে। তো এই যে টোটাল আমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এ টু বি যাচ্ছে, তারপর বি টু সি যাচ্ছে, সি টু ডি যাচ্ছে, ডি টু ই যাচ্ছে, এই পুরো ডিস্টেন্সগুলো হচ্ছে গিয়ে তার গতিপথ, তাই না? বস্তুটা যে পথে যাচ্ছে সেইটা হচ্ছে গিয়ে তার ট্র্যাজেক্টরি বা গতিপথ, তাই তো? এটাকে তার ট্র্যাজেক্টরি বলতে পারি বা গতিপথ বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই যে বস্তুটা গেল এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই। এবার আমি যদি বলি বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? এ টু বি প্লাস বি টু সি প্লাস সি টু ডি প্লাস ডি টু ই, এই টোটালটা হচ্ছে কি তার অতিক্রান্ত দূরত্ব, রাইট? এবার আমি একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ সরণ, বা যেটাকে আমরা ডিসপ্লেসমেন্টও বলি, ঠিক আছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট কি জিনিস? সরণ বা ডিসপ্লেসমেন্টে কোন পথে বস্তুটা যাচ্ছে সেটার উপর কেউ ইন্টারেস্টেড নয়, রাদার কিসে ইন্টারেস্টেড? কোথার থেকে বস্তুটা স্টার্ট করেছে আর কোথায় এন্ড করছে, স্টার্টিং পয়েন্ট কোথায়, এন্ডিং পয়েন্ট কোথায়। জাস্ট স্টার্টিং পয়েন্ট নাও, এন্ডিং পয়েন্ট নাও, তাদের ন্যূনতম দূরত্ব বার করো, ঠিক আছে? বস্তুটা হিল্লি দিল্লি যেখানে ইচ্ছা ঘুরে আসুক, কিচ্ছু যায় আসে না, কিন্তু আলটিমেটলি কোথা থেকে স্টার্ট করেছে আর কোথা থেকে
কোথায় এন্ড করছে, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী ন্যূনতম যে দূরত্ব, ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব, সেইটাকেই আমরা কি বলবো? সেইটাকেই আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওকে, অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে বোঝা গেল। অতিক্রান্ত দূরত্ব কিন্তু ট্র্যাজেক্টরির উপর ডিপেন্ড করছে, মানে কোথায় কোথায় গেছে সমস্তটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কিন্তু অতিক্রান্ত দূরত্ব সমস্তটার উপর, পুরো গতিপথটার উপর ডিপেন্ড করছে, কোথায় কোথায় গেছে, কি কি করেছে। কিন্তু সরণ কিন্তু কোথায় কোথায় গেছে সেটা নিয়ে একেবারেই ইন্টারেস্টেড নয়। কোথায় স্টার্ট করেছে আর কোথায় এন্ড করেছে, সেই দুটো পয়েন্ট খোঁজো, সেই দুটো পয়েন্টের মধ্যে ন্যূনতম দূরত্বটা বার করে ফেলো, ব্যাস, তাহলে কেল্লা ফতে, তাহলে আমরা সরণ পেয়ে গেলাম, তাই তো? হলো? ফর এক্সাম্পল ধরো একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করেছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে নিজেরা বলো? বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এবি প্লাস বিসি। ভেরি গুড, হলো, ঠিক আছে? কিন্তু বস্তুটার সরণ বা ডিসপ্লেসমেন্ট কতটা হবে? সরণ কি হবে? স্টার্টিং পয়েন্ট এটা, এন্ডিং পয়েন্ট এটা, এই দুটোর মধ্যে মিনিমাম দূরত্ব, তার মানে এসি, ঠিক আছে? আর এসি মানে এটা দেখো লম্ব একটা ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ, আর এটা তার হাইপোটেনিয়াস বা অতিভুজ হচ্ছে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে? তো দেখো সরণ আর অতিক্রান্ত দূরত্বের মান কিন্তু এক নয়, সবসময় এক হবে এটা কিন্তু নয়, ঠিক আছে? আলাদাই হয় জেনারেলি। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বটাই সরণ, আর টোটাল কোথায় কোথায় ঘুরেছে সমস্তগুলো যদি অ্যাড করি তাহলে সেটা পাবো আমরা অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার? ওকে, চল এরপর যদি দেখি স্পিড বা দ্রুতি যেটাকে বলি আমরা, তাহলে আমরা এতক্ষণ দুটো টার্ম শিখলাম, অতিক্রান্ত দূরত্ব আর শিখেছি সরণ, তাই তো? এই দুটোর মধ্যে পার্থক্য আমরা নিজেদের মনে মনে করতে পারছি। অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করে দেই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দ্রুতি। সরণকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বেগ। পার্থক্যটা বোঝা যাচ্ছে দ্রুতি আর বেগের? ঠিক আছে, মানে অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হার সবসময় 1/t, মানে একক সময়। হার মানে ওই নেকলেস নয়, এখানে হার মানে হচ্ছে গিয়ে একক সময়, আর একক সময় মানেই হচ্ছে 1/t দিয়ে গুণ করতে হবে। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার মানেই হচ্ছে গিয়ে দ্রুতি, আর হার মানে আমি বললাম 1/t দিয়ে গুণ করবো, তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত পরিবর্তনের হার মানে অতিক্রান্ত দূরত্ব বাই টি, সেটাকেই আমরা বলবো দ্রুতি, ঠিক আছে? দ্রুতি কেন বলছি, আচ্ছা দ্রুতি হলো। নেক্সট হচ্ছে গিয়ে সরণের পরিবর্তনের হার, সরণের পরিবর্তনের হার যেটাকে আমরা বলি বেগ, হলো। এবার জিনিসটা হচ্ছে মনে রাখবো কি করে কোনটা দ্রুতি কোনটা বেগ, গুলিয়ে যায় খুব বেশি। দেখো দ্রুতি দ দিয়ে শুরু, দূরত্ব দ দিয়ে শুরু, ঠিক আছে? সুতরাং দূরত্ব বাই সময় হলে সেটা হবে দ্রুতি, সরণ বাই সময় হলে সেটা হবে বেগ, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখলাম? অতিক্রান্ত দূরত্ব বাই সময় যদি করি সেটা হয়ে যাচ্ছে আমাদের দ্রুতি, ঠিক আছে? সরণ বাই সময় যদি করি সেটা হয়ে যাচ্ছে আমাদের বেগ। এবার আমাকে বলো দ্রুতি কি শূন্য হতে পারে?
বেগ কি শূন্য হতে পারে? সবার আগে দূরত্ব কি শূন্য হতে পারে? সময় তো কখনো শূন্য হবে না, কোথাও যেতে কিছু না কিছু টাইম তো লাগবে। জিরো টাইম মানে কোনো মুভমেন্টই হয়নি, তাই না? কোথাও যেতে গেলে কোথাও কিছু একটা টাইম তো লাগবে, সেটা ন্যানো সেকেন্ডও হতে পারে, টাইম তো কিছু লাগবে, তাই না? জিরো নিশ্চয়ই হবে না, জিরো টাইম হলে বস্তুটার মুভমেন্টই হয়নি, সুতরাং সময় তো জিরো হবে না, কোনো কোনো ক্ষেত্রেই সময় জিরো হবে না। দূরত্ব, দূরত্ব কি জিরো হতে পারে? এ টু বিতে যাচ্ছে, বি টু সিতে যাচ্ছে, কিছু না কিছু দূরত্ব তো আছে, গতিশীল বস্তু মানে কিছু না কিছু দূরত্ব তো আছেই, তার মানে দূরত্বও জিরো হতে পারে না। দূরত্ব যদি জিরো না হয় তাহলে দ্রুতিও কখনো জিরো হবে না। হলো? এবার কথা হচ্ছে সরণ কি শূন্য হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেখান থেকে বস্তুটা স্টার্ট করেছে, সরি, সেখান থেকে অনেকটা ঘুরে আবার যদি সেই পয়েন্টেই এসে পড়ে বস্তুটা, এ থেকে স্টার্ট করে আবার এতেই যদি এসে পড়ে, তাহলে অতিক্রান্ত দূরত্ব তো তার একটা থাকছে, এবি প্লাস বিসি প্লাস সিডি ডিই আর ইএ, এই টোটালটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কি হবে? স্টার্টিং পয়েন্টও এ, এন্ডিং পয়েন্টও এ, স্টার্টিং পয়েন্ট এ আর এন্ডিং পয়েন্ট এ একই বিন্দু, সুতরাং একই বিন্দু, সুতরাং তাদের মধ্যে ন্যূনতম ডিস্টেন্স জিরো, তার মানে সরণ হয়ে গেল শূন্য, তাই তো? সরণ শূন্য হলে শূন্য বাই সময়, তার মানে বেগটাও শূন্য। বোঝা গেল? সরণ শূন্য, বেগ মানে কি হয়? সরণ বাই সময়, সরণ বাই সময়কে আমরা বেগ বলি, তাই তো? যদি সরণ শূন্য হয়ে যায়, সময় যদি কিছু একটা থাকে, তাহলে বেগও শূন্য হয়ে গেল, তাই তো? তার মানে দ্রুতি কিন্তু কখনো শূন্য হতে পারে না, বেগ কিন্তু শূন্য হতে পারে, এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি কনসেপ্ট নিয়েছি একটুখানি রিক্যাপ করো। অতিক্রান্ত দূরত্ব একটুখানি জাস্ট নিজের মনেই ভেবে নাও পার্থক্যগুলো ক্লিয়ার আছে নাকি। অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ক্লিয়ার? পার্থক্যগুলো ক্লিয়ার সকলের? আচ্ছা, এবার যদি আমি বেগ বাই সময় করি, ঠিক আছে, মানে কি? বেগ পরিবর্তনের হার, বেগ বাই সময় যদি করি, তাহলে কি পাবো এখানে? বেগ বাই সময় করলে আমরা ত্বরণ পাচ্ছি। হলো? ঠিক আছে, লিখেছো? বেগ বাই সরণ যদি করি আমরা, বেগ বাই সময় যদি করি, তাহলে সেখানে আমরা ত্বরণ পাচ্ছি। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলছি। বেগ যদি বৃদ্ধি পায় তাহলেও সেটাকে ত্বরণ বলি, বেগ যদি হ্রাস পায় তাহলে সেটা হয়ে যায় নেগেটিভ ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, সেটাকে আমরা মন্দনও বলি, রিটার্ডেশন বলি, আর ত্বরণকে আমরা অ্যাক্সেলারেশন বলি, ঠিক আছে? হলো? তাহলে বেগ পরিবর্তনের হার মানে বেগ বাই সময়কে আমরা ত্বরণ বলছি। সময়ের সাথে সাথে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে ত্বরণ বলি, সময়ের সাথে সাথে বেগ যদি হ্রাস পায় তাহলে সেটাকে নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলি, ঠিক আছে? ফর এক্সাম্পল, এবার এই গাড়িটা দেখো, গাড়িটা আস্তে আস্তে স্থির ছিল, আস্তে আস্তে গতিশীল হচ্ছে, আস্তে আস্তে সামনে একটা কোনো বাধা আসবে এবং গাড়িটা হঠাৎ করে থেমে যাবে। অ্যাক্সেলারেশন কিন্তু 1 হয়ে গেছে, ভেলোসিটি বাড়ছে, দেখো 1 হলো ভেলোসিটি, 2 হলো ভেলোসিটি, 3 হলো, 4 হলো, 5 হলো, তারপরে 0 হয়ে গেল। ঠিক আছে? তো ভেলোসিটি এইভাবে 1 2 3 4 5 করে বাড়ছে, কিন্তু অ্যাক্সেলারেশন যদি দেখি কনস্ট্যান্ট আছে, কেন? কারণটা কি? দেখো, আমরা কি বললাম? বেগ বৃদ্ধির হার
বেগ বৃদ্ধির হারটাকেই আমরা ত্বরণ বলি। তার মানে ত্বরণ মানে কি হচ্ছে? বেগ বাই বেগ বৃদ্ধির হার, তাই তো? তাহলে দেখো বেগ বৃদ্ধিটা পাচ্ছে কি হারে? কি হারে বেগটা বৃদ্ধি পাচ্ছে? এক 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 করে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ত্বরণও হবে এক। বোঝা গেল? ভেলোসিটি গুলো বাড়ছে কিভাবে? 1 2 3 4, মানে কি হারে বাড়ছে? 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, মানে 1 হারে বাড়ছে, তাই তো? 1 মিটার একক দিয়ে যদি বলি 1 মিটার পার সেকেন্ড হারে বাড়ছে, ঠিক আছে? তাহলে একক সময় কি হবে? একক সময় বেগ বৃদ্ধির হার কি হচ্ছে? 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ বৃদ্ধি। আর হার মানে 1 সেকেন্ডকে যদি ধরি, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু ত্বরণের মান হয়ে গেল। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। বেগ যদি ধ্রুবক হারে বাড়তে থাকে, যেরকম এখানে বাড়ছে, ধ্রুবক হারে বৃদ্ধি পায়, যেরকম এখানে পাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা অলরেডি। বেগ এখানে ধ্রুবক হারে মানে 1 হারে বাড়ছে, বা এখানে 2ও হতে পারে, তো যে কোনো একটা কনস্ট্যান্ট, মানে বেগ বৃদ্ধির হারটা যদি কনস্ট্যান্ট হয়, ওকে, বেগ বৃদ্ধির এই হারটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে ত্বরণটা হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট, তাই তো? হলো কি হলো না? চলো তাহলে এখানে দেখি ত্বরণ এখানে কি হবে? ত্বরণ এখানে দেখতে পাচ্ছি আনচেঞ্জ আছে, ভেলোসিটিটা যদিও বা চেঞ্জ হচ্ছে। কেন এটা হয়? ভেলোসিটি চেঞ্জ হলেই তার মানে সবসময় ত্বরণ চেঞ্জ হবে না, তাই না? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। এবার এই বেগ বৃদ্ধিটা যদি ধ্রুবক হারে হয়, বেগ বৃদ্ধিটা ধ্রুবক হারে হয়, তাহলে কি হবে? ত্বরণ মানে বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধিটা কত বাড়ছে? 2 ছিল, 3 হলো, 4 5, মানে এক একক করে বাড়ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি 1, সময় হচ্ছে কি 1, তার মানে ত্বরণ হচ্ছে কি 1। এবার ত্বরণের একক, বেগের একক, তাহলে একক আমরা অলরেডি বের করতে জানি, যে ফর্মুলাটা লাগে আমাদের। ত্বরণের একক মানে বেগের একক বাই সময়ের একক, তাই না? বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, আর সময় মানে সেকেন্ড, তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই জন্য ত্বরণের এককে কিন্তু দুবার সময়ের একক আসে, ঠিক আছে? সেকেন্ড স্কোয়ার যেহেতু দুবার সময়ের একক আসে, তাহলে ত্বরণের এককে কিন্তু দুবার সময়ের একক আসে। 1 নম্বর জিনিস এটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। নাম্বার 2 হচ্ছে গিয়ে যদি ভেলোসিটি ধ্রুবক হারে, বেগ যদি ধ্রুবক হারে বৃদ্ধি পায়, তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণের মান কিন্তু ধ্রুবক হয়ে যাবে। ক্লিয়ার এভরিওয়ান? এতদূর অবধি একটু রিক্যাপিচুলেট করে নাও, ঠিক আছে? এটা এখানেই বলছে, দেখো, ঠিক আছে? ইকুয়াল চেঞ্জ ইন ইকুয়াল velocity in equal interval of time. Velocity is not constant, but it has a constant acceleration, তাই তো? অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, ওকে? চলো এটাই আমরা বললাম এক্ষুনি, যে ভেলোসিটি যে সবসময় কনস্ট্যান্ট হতে হবে সেটা নয়, ভেলোসিটি বাড়তে পারে, কিন্তু ভেলোসিটি বৃদ্ধি পেলেও অ্যাক্সেলারেশন বা ত্বরণটা ধ্রুবক থাকতে পারে। বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ পরিবর্তিত হচ্ছে বেগ, কিন্তু তোমার ত্বরণ অপরিবর্তিত থাকছে বা ধ্রুবক হয়ে থাকছে। এটা কি সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। যদি বেগটা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, যেরকম আমরা গাড়ির এক্সাম্পলটায় দেখলাম,
এক 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 করে ধ্রুবক হারে বৃদ্ধি পাচ্ছে। বেগ তো বাড়ছে, কিন্তু যেহেতু ধ্রুবক হারে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য ধ্রুবক হারে যেহেতু, সেই জন্য অ্যাক্সেলারেশনটা ধ্রুবক হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে আশা করছি সকলের? চলো, না হলে কমেন্টে লিখবে বা আমাকে মেল করতে পারো তোমরা, asenguptastudy@gmail.com। ঠিক আছে, হলো? চলো, আচ্ছা, এইবার ঘটনাটা আরেকটা আরেকটা সিকোয়েন্স। এইগুলো কেন বলছি বলো তো? এইগুলো তুলে তুলে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? ওকে, মানে যদি কোনো একটা বলে দেয় যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তার ত্বরণ ধ্রুবক হতে পারে, ত্বরণ শূন্য হতে পারে। ওকে, এই এই জিনিসগুলো দেয়, ঠিক আছে? দেখো কি বলছি আমি। ধরো তোমার কোনো একটা জায়গার, ধরো এ টু বি একটা রাস্তা আছে, এ টু বি, মাঝখানে একটা পয়েন্ট আছে ও, হলো? এ টু বি এর যে ডিস্টেন্সটা সেটা ধরো আমি বললাম 5 কিলোমিটার, ও টু বি এর যে ডিস্টেন্সটা সেটাও 5 কিলোমিটার, ঠিক আছে? একটা গাড়ির এ টু ও যেতে টাইম লাগছে 1 ঘন্টা, ও টু বি যেতেও আবার টাইম লাগছে 1 ঘন্টা। তাহলে এ ও যে রিজিয়নটা, মানে এইটুকু যে পথ, এই পথের মধ্যে তার ভেলোসিটি বা বেগ কত হবে? ভেলোসিটি বা বেগ কত হবে? দূরত্ব বাই সময়, তাই তো? বা যদি ধরি তোমার সরণ বাই সময়, এখানে সরণ আর দূরত্ব সেমই জিনিস, ঠিক আছে? সরণ বাই সময়, তার মানে কত হচ্ছে তোমার? 5/1, তার মানে 5 কিলোমিটার/আওয়ার, হলো? এবার যদি দেখি, এদিকে দেখছি এবার ও টু বি, মানে এই রাস্তাটা, এই রাস্তাটায় তার বেগ কত হবে? একইভাবে সরণ বাই সময় 5/1, তাই তো? দূরত্ব হচ্ছে গিয়ে 1 আর সময় লেগেছে, দূরত্ব হচ্ছে গিয়ে বা সরণ হচ্ছে গিয়ে 5 আর সময় লেগেছে 1, তার মানে 5/1 মানে হচ্ছে গিয়ে 5 কিলোমিটার/আওয়ার, হলো? ঠিক আছে, এক্ষেত্রে দেখো দুটোরই কিন্তু বেগ সমান হয়ে গেল, দুটোরই বেগ কিন্তু সমান হয়ে গেল। এইবার কথা হচ্ছে তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ মানে ওবি এর বেগ মাইনাস এও এর বেগ বাই সময়, এই তো? সময় ধরো আমি বললাম এখানে টোটাল লেগেছে তোমার 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, মানে 2 ঘন্টা টাইম লেগেছে, হলো? আচ্ছা, এবার অন্তিম বেগ কত হয়েছিল? দেখলাম এখান থেকে 5, তাই না? অন্তিম বেগ হচ্ছে কি 5, বিতে যখন পৌঁছায় তখন বেগ হচ্ছে 5, যখন স্টার্ট করে তখন বেগ কত ছিল? 5। আচ্ছা, তাহলে কি হয়ে গেল? ত্বরণটা 0 হয়ে গেল, তাই না? সুতরাং যদি আমি দেখি যে আমার যদি নির্দিষ্ট ইন্টারভেল, ঠিক আছে, ইকুয়াল ডিসপ্লেসমেন্ট যদি হয়, মানে যদি দূরত্বটা বা সরণটা যদি সময় হয়, সরণটা যদি সমান হয় আর সময়টাও যদি সমান হয়, সরণ আর সময় দুটোই যদি সমান হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এ ওর বেগ আর ওবি এর বেগ সমান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ত্বরণের মান কিন্তু 0 হতে পারে। তার মানে কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে বেগ সমান বা ধ্রুবক হলে, আগেরটা কিন্তু অ্যাক্সেলারেশন বা ত্বরণটা ধ্রুবক ছিল, এখানে বেগ ধ্রুবক হলে ত্বরণ কি হবে? 0 হবে। হ্যাঁ কি না বোঝা গেল? চটপট দেখে নিয়েছো? আমি ভিডিও অফ করছি, স্ক্রিনশট নিয়ে নিয়ে নাও। ঠিক আছে, বোঝা গেল তাহলে? আমি যদি বলি এ ওতে গেছি আমি 5 কিলোমিটার গেছি 1 ঘন্টায় গেছি, ওবিতেও সেম দূরত্ব গেছি, সেম সময় গেছি,
তাহলে আমি যে ডিসপ্লেসমেন্ট বা আমার সময় যদি দুটো ইন্টারভ্যালই সেম থাকে, সেক্ষেত্রে আমার বেগের ভ্যালুটা সেম আসছে। বেগের মান যদি ধ্রুবক হয়ে যায় তাহলে কি হবে? বেগের বিয়োগফল 0 হয়ে যাবে, সুতরাং আমার ত্বরণটাও বা অ্যাক্সেলারেশনটাও 0 হয়ে যাবে, তাই তো? হয়েছে? অ্যাক্সেলারেশন যদি ধ্রুবক হয়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি হয়, বা অ্যাক্সেলারেশন যদি একটা ধ্রুবক মান আমরা অ্যাক্সেলারেশনের ধরে নিই, চেঞ্জ হচ্ছে না অ্যাক্সেলারেশন, তাহলে সেক্ষেত্রে আমরা গতিসূত্র পাই। এই কটা গতিসূত্র পাই আমরা। এই গতিসূত্রগুলো কি ডিনোট করে? এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণকে আমরা এ দিয়ে ডিনোট করি, যেটার মান থ্রু আউট দি জার্নি সেম থাকে। ঠিক আছে? ধরো একটা বস্তু এখান থেকে স্টার্ট করেছে, এখানে যাচ্ছে। শুরুর সময় তার গতি ছিল, বেগ ছিল হচ্ছে ইউ, আর যখন এন্ড করলো তখন তার বেগ হচ্ছে ভি। শুরুর সময় তার প্রারম্ভিক বেগ ছিল হচ্ছে ইউ, অন্তিম বেগ হচ্ছে গিয়ে ভি। হলো? আর এই যে ডিস্টেন্সটা কভার করতে ওর টাইম লেগেছে টি, আর এই দূরত্বটার মান হচ্ছে গিয়ে এস। কতটা দূরত্ব হয়ে গেছে বা কতটা সরণ তার হয়েছে, সেটাকে এস বলছি আমি। ঠিক আছে? আর এই টোটালটার থ্রু আউট দি জার্নি তার ত্বরণ ছিল, বেগ বৃদ্ধির হার কনস্ট্যান্ট ছিল এ। যদি এক্ষেত্রে কোনো সময় মন্দন আসে, তাহলে সেক্ষেত্রে মানটা আমরা মাইনাস এ বলে ক্যালকুলেট করব। সেক্ষেত্রে সমস্ত যে ফর্মুলাগুলো, সেগুলো হচ্ছে কি এইটা, গতির ফর্মুলাগুলো হচ্ছে এইটা: v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি বললাম বলে মনে হলো বিরাট কিছু খটোমটো ব্যাপার, কিন্তু আদৌ সেরকম নয়। এগুলো খুব সিম্পল। তোমার একটা জায়গায় লিখে রাখতে পারো, 2-4 বার দেখলে এটা তোমার মনে থেকে যাবে। ঠিক আছে? 2-4 বার একটুখানি দেখলেই এটা মনে থেকে যাবে, এমন কিছু বড় ব্যাপার নয় এটা। আর এটা মনে রাখলে এটা সুবিধা হবে, 2-4টে অঙ্ক আমরা একটু পরেই করব, খুব ইজিলি হয়ে যাবে। ধরো তোমাকে কোনো একটা জায়গার টাইম বলা আছে, যে এক জায়গা থেকে এত জায়গায় যেতে তার এত টাইম লাগলো, এবং তার অ্যাক্সেলারেশনের মানটাও একটা দেওয়া আছে, ত্বরণের ভ্যালু। শুরু করেছিল সে একটা ভেলোসিটি দিয়ে, সেটা বলা আছে। তোমাকে জিজ্ঞেস করলো যে অন্তিম বেগটা কত, তুমি এই সিম্পলি এই ফর্মুলায় বেশি বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে। তোমাকে জিজ্ঞেস করলো এস এর ভ্যালুটা কত, তুমি সিম্পলি এই ফর্মুলায় বসিয়ে দাও, পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমার সময় দেওয়া নেই, শুধুমাত্র তোমায় দেওয়া আছে যে এ ইউ আর ভি। ঠিক আছে? এগুলো দেওয়া আছে, মানে অ্যাক্সেলারেশন, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে। তোমাকে বলা হলো এস এর ভ্যালুটা কত, মানে সরণের মানটা কত, তুমি এই সিম্পলি সেকেন্ড ফর্মুলাটায় বসিয়ে দাও, কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে? চলো, এত দূর অবধি ক্লিয়ার কিনা একটুখানি ঠিক করে ভেবে নাও। এত দূর অবধি কোনো ডাউট কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো। ঠিক আছে? এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে, কি বলছে, ইফ দি ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দি, কি বলছে, কোনো একটা বস্তুর সরণ সমানুপাতিক কার সঙ্গে? স্কোয়ার অফ টাইম বা সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক। হলো? তাহলে বস্তুটা কি ধরনের প্রপার্টি আছে? ধ্রুবক ভেলোসিটি, ধ্রুবক ত্বরণ, অ্যাক্সেলারেশন বা ত্বরণটা বাড়ছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণটা কমছে। সরণটাকে আমি এস ধরলাম, সময়টাকে আমরা টি ধরলাম। তাহলে এই রিলেশনটাই দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে। তাহলে এবার এই সমানুপাতিক সাইনটাকে সমান সমান করার জন্য একটা আমি কনস্ট্যান্ট বা ধ্রুবক দিয়ে গুণ করলাম। কে হচ্ছে কি একটা ধ্রুবক, সমানুপাতিকটাকে সমান সমান চিহ্নে পরিণত করার জন্য কে দিয়ে আমি গুণ করে নিলাম।
এই জিনিসটা এসে গেল। তাহলে এত দূর অব্দি ক্লিয়ার? এবার এই টি স্কোয়ারটাকে আমি দুটো টি এর গুণফল হিসেবে লিখতে পারি। টি স্কোয়ার মানে দুটো টি এর গুণফল, তাই না? এদিকে তো এস যেরকম ছিল সেরকম আছে। এবারে একটা টিকে এস এর নিচে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এই লাইনটা হলো। বোঝা গেল এত দূর অব্দি? ঠিক আছে। কি দেওয়া আছে? স্মরণ সমানুপাতিক টু সময়ের স্কোয়ার। তার মানে গাণিতিক রূপে যদি আমি স্মরণটাকে এস ধরি আর সময়টাকে যদি টি ধরি, তাহলে এইটা লিখতে পারি। এটা দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে। এবার আমি সমানুপাতিকটাকে সমান সমান করার জন্য একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম, কে। টি স্কোয়ার মানে টি ইন্টু টি। এবার এই একটা টিকে আমি এস এর নিচে নিয়ে চলে আসছি, তাহলে এই এত দূর অব্দি হলো। আমি কি পেলাম? এস বাই টি ইকুয়ালস টু কে টি। এত দূর অব্দি সকলের ক্লিয়ার হলো? এবার স্মরণ বাই সময়, এস বাই টি মানে স্মরণ বাই সময়, মানেই আমাদের বেগ হয় না? তার মানে বেগ ইকুয়ালস টু কে ইন্টু টি হলো। এবার এই টিটাকে আবার বেগের নিচে নিয়ে চলে আসছি, তাহলে বেগ বাই সময়। বেগ বাই সময় মানে কি হয়? ত্বরণ না? বেগ বাই সময় মানে ত্বরণ, আর কে মানে আমরা ধ্রুবক ধরেছিলাম, তাহলে ত্বরণটা ধ্রুবক হয়ে যাচ্ছে। কোন আনসারটা? এইটা। অ্যাক্সেলারেশনটা ইউনিফর্ম হয়ে যাচ্ছে বা ত্বরণটা ধ্রুবক হয়ে যাচ্ছে, তার মানে বি হবে আনসার। খুব সোজা কোয়েশ্চেন, একটুখানি অঙ্কের মাধ্যমেই করতে হলো এটা আমাদেরকে। ঠিক আছে। এইরকম আলাদাও কিছু দিয়ে দিতে পারে, এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেই এসেছিল। হলো? চলো নেক্সট। কি বলছে? পার্টিকেল ইজ মুভিং ইন আ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর। বলছে একটা কণা এইভাবে মুভ করছে একটা সার্কুলার পাথে, একটা বৃত্তীয় পথ আছে, সেখানে বৃত্তপথে এই পার্টিকেলটা মুভ করছে এবং তার রেডিয়াস একটা আছে, রেডিয়াসটার মান হচ্ছে কি আর। ঠিক আছে। হাফ সার্কেল যাওয়ার পরে তার ডিসপ্লেসমেন্ট কত? মানে ধরো এখান থেকে স্টার্ট করেছে, আমি লাল কালি ইউজ করছি, এখান থেকে ধরো স্টার্ট করেছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করে হাফ সার্কেল মানে এখানে গেছে। হাফ সার্কেল যাওয়ার পরে তার ডিসপ্লেসমেন্ট কত? ধরো এ থেকে স্টার্ট করে বিতে গেছে, তাহলে ডিসপ্লেসমেন্ট মানে অবভিয়াসলি আমরা জানি সবসময় সরণ বা ডিসপ্লেসমেন্ট যাই বলো না কেন, মানে সবসময় স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। স্টার্টিং পয়েন্ট হচ্ছে কি এ, সরি, এন্ডিং পয়েন্ট হচ্ছে কি বি, ন্যূনতম দূরত্ব হচ্ছে আমাদের এই ব্যাসটা, মানে এ বি, তাই না? এ বি আমাদের ব্যাস, যেটা সেন্টার দিয়ে পাস করছে। ব্যাসার্ধ আর হলে ব্যাসের ভ্যালু কত হয় সবাই আমরা জানি, 2r, তাই না? তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে? অর্ধবৃত্ত যাওয়ার পরে তার ডিসপ্লেসমেন্ট কি হবে? ডিসপ্লেসমেন্ট হবে 2r। হলো? নেক্সট দেখো, which of the following can be zero একটা ফর এ মুভিং বডি। একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন কম্পোনেন্টটা 0 বা 0 হতে পারে? চলো, কি বলছে? অ্যাভারেজ ভেলোসিটি, বেগ, গড় বেগ, ডিস্টেন্স বা দূরত্ব, অ্যাভারেজ স্পিড, ডিসপ্লেসমেন্ট। কি কি অপশন দিয়েছে? আমাকে দিয়েছে সরণ দিয়েছে, আমাকে দিয়েছে দ্রুতি দিয়েছে, আমাকে দিয়েছে অতিক্রান্ত দূরত্ব, আর কি বলেছে আমাকে? অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল, আর বলেছে আমাদের বেগ। মানে আমি নিচের দিক থেকে লিখলাম, ঠিক আছে, সরণ, দ্রুতি, অতিক্রান্ত দূরত্ব আর বেগ। ঠিক আছে। সরণ আমরা দেখেছি 0 হতে পারে, কারণ যদি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম হয়ে যায়, গতিশীল বস্তুর ক্ষেত্রে যেটাই স্টার্টিং পয়েন্ট সেটাই এন্ডিং পয়েন্ট, তার মানে দুটোর মধ্যে ন্যূনতম ডিস্টেন্স 0। সরণ 0 হলে বেগ 0 হতে পারে, কারণ বেগ হচ্ছে গিয়ে সরণ বাই সময়, সুতরাং সরণ 0 হলে বেগ 0 হয়ে যেতে পারে। হয়ে গেল তাহলে এটা। অতিক্রান্ত দূরত্ব কখনো 0 হবে না,
কিছু না কিছু একটা ডিস্টেন্স সে অতিক্রম করবেই। সুতরাং অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হবে না। অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য না হয় তাহলে দ্রুতিও আমাদের কখনো শূন্য হবে না। এখানে ডিরেক্টিভ ওয়ার্ড কি দেখো, ক্যান নট বলেনি, ক্যান বলেছে কিন্তু, মানে কোনটা হতে পারে। তাহলে কোনটা হতে পারে? সরণও হতে পারে, আবার বেগও হতে পারে। ঠিক আছে, তাহলে সরণ মানে ডিসপ্লেসমেন্ট, মানে চার হতে পারে, আর বেগ মানে আমাদের ভেলোসিটি। ঠিক আছে, তাহলে 1 আর 4 মানে সি অপশনটা হবে। ঠিক আছে, হলো তো। এইগুলো জাস্ট তোমরা একটুখানি বাড়িতে দেখবে। নেক্সট আমি চলে আসবো মহাকর্ষ, গ্র্যাভিটেশন। এতদূর অবধি ক্লিয়ার কিনা সকলে একটুখানি কমেন্ট করে বলবে, আমি কমেন্ট অবশ্যই দেখব। ওকে, চলো। গ্র্যাভিটেশন বা মহাকর্ষ যদি দেখি, কি জিনিস বলছে? মহাবিশ্বে যে কোনো দুটি বলের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। কি বললাম? মহাবিশ্বে, ইউনিভার্সে যে কোনো দুটি বস্তুর ওপরে যে কোনো দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, এই আকর্ষণ বলটাকেই বলা হচ্ছে আলটিমেটলি গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল বলছি আমরা। এই মহাকর্ষ বলটা একটু দুর্বল প্রকৃতির বল হয়, কিন্তু ওভারঅল যদি আমি দেখি, এই যে যদি সোলার সিস্টেমে দেখি কতগুলো প্ল্যানেট নিজেদের কক্ষে ঘুরছে, কেউ কারুর গায়ে এসে ধাক্কা মারছে না, বা কেউ কারুর কোনো কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছে না, বেরিয়ে অন্য কারুর কক্ষে কখনো প্রবেশ করছে না, তাই তো? এই পুরো জিনিসটা কিসের জন্য ঘটছে বলো তো? মহাকর্ষ। যে কোনো দুটো গ্রহের মধ্যে একটা তোমার আকর্ষণ বল কাজ করছে, ঠিক আছে, যেটা সমান এবং বিপরীত হচ্ছে। ফলে কি হচ্ছে না, পুরো জিনিসটা সিস্টেমের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকছে, এবং আলটিমেটলি আমার কোনো গ্রহই কারুর গায়ে এসে আছড়ে পড়ছে না, সবাই নিজ নিজ কক্ষপথে শান্তভাবে প্রদক্ষিণ করছে। হলো? তাহলে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এবার তোমার কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে, যাই হোক এখানে কোয়েশ্চেনটা, ছবিটা নেই। তাহলে আমি যে এখন বসে আছি, আমার সামনে ল্যাপটপ বা ট্যাবলেট আছে, তো সেখানে ল্যাপটপ আর ট্যাবলেট আর আমার মধ্যেও কি আকর্ষণ বল কাজ করছে? ঠিক আছে, ট্যাবলেট তো জড় বস্তু, তারও কি আকর্ষণ বল থাকে? বলা হয় যে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যেই আকর্ষণ বল থাকে। তাহলে কি আমাদের যে যদি আমরা বাড়িতে দেখি খাট আছে, সোফা আছে, আলমারি আছে, তোমার ফ্রিজ আছে, ওকে, ড্রেসিং টেবিল আছে, সব কটার মধ্যেই কি আকর্ষণ বল কাজ করে? তাহলে কোনোটার গায়ে গিয়ে ছিটকে কেন পড়ে না? কোনোটার গায়ে গিয়ে ছিটকে কেন পড়ে না? যে কোনো বস্তু দেখো, যে কোনো যদি বস্তু থাকে, যে কোনো একটা বস্তু ধরো, এখানে আরেকটা বস্তু আছে, এটা বস্তু 1, এটা বস্তু 2 বলছি আমি, ঠিক আছে? এদের মধ্যে আকর্ষণ বল অবশ্যই কাজ করছে, যে কোনো বস্তুর ক্ষেত্রেই এই আকর্ষণ বল কাজ করে। কিন্তু আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটি বা পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর অভিকর্ষ বল, এই অভিকর্ষ বলের জন্য কি হয় না, কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, রাইট? ওকে, তো এই বলটা এত বেশি হয় যে এই আকর্ষণ বলটাকে আমরা ফিল করতে পারি না, বা এই আকর্ষণ বলটা এই বলটার কাছে খুবই সামান্য হয়ে যায়, খুবই ন্যূনতম হয়ে যায়। বোঝা গেল? অভিকর্ষ বলের জন্য কিন্তু এই আকর্ষণ বলটাকে আমরা ফিল করতে পারি না, অভিকর্ষ বলের জন্য এই আকর্ষণ বলটার ভ্যালুটা খুবই নেগলেজেবল হয়ে যায়। হয়ে গেল? চলো এইবার আমরা দেখি, স্যার আইজ্যাক নিউটন একদিন আপেল গাছের নিচে বসেছিলেন, এটা আমরা গল্পটা সকলেই জানি। আর আলটিমেটলি কি হলো, একটা আপেল গাছ থেকে টুক করে খসে
মাটিতে পড়লো, নট নেসেসারিলি ওনার মাথায় পড়েছে, বাট মাটিতে পড়েছে, ঠিক আছে। তো সেখান থেকে উনি ভাবতে শুরু করলেন যে আপেলটা মাটিতে কেন পড়লো, কেন এইভাবে উড়ে চলে গেল না আপেলটা, ঠিক আছে। এবং সেই ভাবনার থেকেই উনি যে সূত্রটার জন্ম দেন 1687 সাল নাগাদ, সেই সূত্রটা হচ্ছে গিয়ে নিউটনের অভিকর্ষ সূত্র, তার নাম অনুসারে অভিকর্ষ সূত্র বা মহাকর্ষ সূত্র, গ্র্যাভিটেশনাল ল, মহাকর্ষ সূত্র, এবং তার নাম অনুযায়ী, নিউটনের নাম অনুযায়ী এটাকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বলেও জানি, ঠিক আছে। এটা প্রথম ছাপা হয় ফিলোসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, ঠিক আছে। এই যে হাইপোথেসিস বা এই যে থিসিসটা, এটার মধ্যেই উনি কিন্তু ওনার গ্র্যাভিটেশনাল লটাকে ব্যাখ্যা করে ফিলোসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকার মাধ্যমে, ঠিক আছে। ওকে, তো মহাকর্ষ সূত্রতে উনি কি বলেন একটুখানি দেখি। উনি এই কথাটাই বলেন যে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু যদি আমি দেখি, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু যদি আমরা দেখি, যে কোনো দুটি বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল আছে, ঠিক আছে। এবং এই আকর্ষণ বলের ভ্যালুটাও উনি বলে দেন। এই আকর্ষণ বলের ভ্যালুটাও উনি বলে দেন, ঠিক আছে। কি বলেন নিউটন তাহলে, যে মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এই আকর্ষণ বলের ভ্যালুটা কি হবে, এই আকর্ষণ বলের ভ্যালুটা হবে, যদি দুটো বস্তুর ভর, ধরো এখানে একটা এ বস্তু আছে, এখানে একটা বি বস্তু আছে, এ বস্তুর ভর m1, বি বস্তুর ভর m2, এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে গিয়ে r। কি বললাম, দুটো বস্তু আছে আমার কাছে, এ বস্তু আর বি বস্তু, এ বস্তুর ভর হচ্ছে কি m1 আর বি বস্তুর ভর হচ্ছে m2, আর তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কি r। ভর মানে কি জিনিস, আর কিছুই নয়, কোনো পদার্থের মধ্যে বা কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলা হয়, তাই তো। কোনো বস্তুতে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলা হয়। ধরো আমার কাছে এ আর বি দুটো বস্তু আছে, ঠিক আছে। এই বস্তু দুটোর ধরো তুমি m1 আর m2 ভর, ঠিক আছে। আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি r, স্মল r। তাহলে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কত হবে, এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল কত হবে, এটা নিউটন বলেন এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা গেল কি বলেন তাহলে, বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে দূরত্ব বাড়লে এই আকর্ষণ বল কমবে, ভর যদি বাড়ে তাহলে আকর্ষণ বল বাড়বে, ঠিক আছে। এই সমানুপাতিকটাকে সমান সমান করার জন্য একটা এখানে ধ্রুবক আনা হয়, যেটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়, ক্যাপিটাল জি দিয়ে যেটাকে ডিনোট করা হয়, ঠিক আছে। এটাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়, এবং এর মান কিন্তু মহাবিশ্বের যে কোনো জায়গায় গেলে স্থির থাকে। এটা কিন্তু কোয়েশ্চেনে আসে, মহাবিশ্বের যে কোনো জায়গায় গেলে এর মান কিন্তু ধ্রুবক থাকে, এবং এর মান হয় এইটা। তোমাকে উইথ ইউনিট মনে রাখতে হবে, ইউনিট কিভাবে আসছে সেটাও তোমরা এখান থেকেই বুঝতে পারছো, ঠিক আছে, ঠিক আছে।
জি এর ইউনিটটা বের করতে গেলে আমাকে এফ আর স্কোয়ার বাই m1 m2 করলেই আমি জি এর ইউনিটটা পেয়ে যাচ্ছি। ফোর্স মানে নিউটন হবে, আর আর মানে হচ্ছে গিয়ে তোমার দূরত্ব, আর এখানে ভর, ভর মানে তোমার আমি এখানে কেজিও ধরতে পারি, ঠিক আছে, কেজি ইন্টু কেজি। তাহলে এখান থেকেই হয়ে গেল নিউটন মিটার স্কোয়ার বাই কেজি টু দি পাওয়ার 2, বা কেজি যদি ইন্টু দিয়ে লিখি -2। তো একক বের করা আমরা অলরেডি শিখে নিয়েছি। যারা যারা এখনো শেখোনি তারা এই চ্যানেলে গিয়েই দেখবে, সায়েন্সের একটা প্লেলিস্ট আছে, ওখানে ইউনিট মেজারমেন্টের একটা আছে চ্যাপ্টার, ওটা অবশ্যই করে নাও, কারণ ইউনিট মেজারমেন্ট থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে, আর যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেইগুলোই কভার করা আছে এখানে। না হলে আমার যে টেলিগ্রাম গ্রুপ সেখানেও গিয়ে ভিজিট করতে পারো, সেখানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়ালসটাও পেয়ে যাবে, এই সেনগুপ্তা স্টাডি, ঠিক আছে। তো জি এর একক বের করতে গেলে জিটাকে ফার্স্টে আলাদা করতে হবে, আলাদা করতে গেলে এই আটটাকে এর সঙ্গে গুণ করে দিতে হবে, আর m1 m2টাকে তার নিচে নিয়ে চলে যেতে হবে, এই জিনিস। তার মানে জি এর একক মানে এইটার একক বের করলেই আমি জি এর একক পাবো। এইটার একক এফ মানে ফোর্স, ফোর্সের একক, বলের একক নিউটন। আর স্কোয়ার, আর এর একক এসআই পদ্ধতিতে কি হচ্ছে, দূরত্বের একক মিটার। এসআই পদ্ধতিতে ভরের একক কি হয়, কেজি। সুতরাং পেয়ে গেলাম নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল জি এর একক। যদি ইনকেস মুখস্থ না করতে পারো তাহলে এইভাবেও মনে রাখতে পারো, এই কারণেই আমি বলি কনসেপশনটা দরকার। এমসিকিউ মুখস্থ করা শর্টকাট ট্রিক, সেটা আমরা জানি, কিন্তু যদি আমরা একটুখানি কনসেপ্টটা পড়ে থাকি তাহলে সেই শর্টকাট ট্রিক্সটা আরো শর্ট হয়ে যায়, তাই না? সেরকম কিছুই মাথায় রাখতে হয় না। হলো, তাহলে জিটাকে আমরা কি বলছি, জিটাকে আমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলছি। আর এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান কত, 6.67 ইন্টু 10⁻11 ইউনিট মনে রাখবে। আর এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা থ্রু আউট দি ইউনিভার্স সব জায়গায় এর মানটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, আর কি বললাম, আর হচ্ছে গিয়ে এই জি এর উদ্ভাবন কে করেন, বা জিটা কে ফাইন্ড আউট করেন, ভ্যালু প্লাস জি বলে যে জিনিসটা আছে সেটাকে ফাইন্ড আউট করেন হেনরি ক্যাভেন্ডিশ। হলো, এটাও আসে অনেক সময়। জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে নিউটনের সূত্রে আমরা দেখলাম, নিউটন কি বললেন, যে কোনো মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এই আকর্ষণ বলের মান কত হয়, দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সমানুপাতিকটাকে সমান সমান চিহ্নে কনভার্ট করার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হয়, এটাকেই আমরা মহাকর্ষীয় ধ্রুবক বলি। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান থ্রু আউট দি ইউনিভার্স সেম থাকে, ঠিক আছে। আচ্ছা, হলো। চলো, যদি দেখি নিউটনের লই কিন্তু ব্যাখ্যা করতে পারে যে পৃথিবীর সারাউন্ডিং এ চাঁদ, সরি, চাঁদ কিভাবে পৃথিবীর চারিদিকে ঘুরছে, বা সূর্যের চারিদিকে কিভাবে পৃথিবী ঘুরছে, টোটাল সোলার সিস্টেমটা কিভাবে আসছে, বা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের গতিপথ, বা সোলার লুনার এক্লিপসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো সমস্ত ব্যাখ্যা করতে পারে নিউটনের ল। এবার আমরা আসবো অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ, ঠিক আছে। দেখো, অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল কাকে বলবো বলো তো। ধরো এটা পৃথিবী একটা আছে, এর ওপরে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে। পৃথিবীর উপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কি বললাম, পৃথিবীর ওপরে থাকা কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে
আকর্ষণ করে তাকেই বলবো আমরা অভিকর্ষ বল, তাই তো? আচ্ছা, খুব ভালো কথা। তার মানে অভিকর্ষ বল একটা হচ্ছে গিয়ে বল, তাই না? মাধ্যাকর্ষণ একটা বল, তাই তো? গ্র্যাভিটি একটা ফোর্স, তাই না? যে বল দ্বারা পৃথিবী যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এই গ্র্যাভিটিটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করি, হলো? এবার দেখো, কোনো একটা বস্তুর ওজন বলতে কি বুঝি? ওজন মানেও কিন্তু সেম জিনিস, ঠিক আছে? ওজন মানে হচ্ছে গিয়ে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে, তাই তো? আচ্ছা, ওজন যদি দেখি, ওজন কি হয়? ওজন হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? ওজন বা ওয়েট কি হচ্ছে? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাক্সেলারেশনটা যখন শুধু অভিকর্ষের জন্য হবে, সেই জায়গাটায় অ্যাক্সেলারেশনটাকে অভিকর্ষজ ত্বরণ বলে থাকি আমরা জেনারেলি, ঠিক আছে? কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেইটাকেই আমরা ওজন বলি। তার মানে ওজন আর অভিকর্ষজ বল একই জিনিস হলো, তাই তো? আর ওজন কি হবে? ওজন আমরা একটু পরেও দেখব। তাহলে আমরা নিউটনের একটা সূত্রে দেখব, গতিসূত্রে। একটু আমি যদি আরেকটু ক্লিয়ারলি একটুখানি বলার চেষ্টা করি, পরিষ্কার হলো? আচ্ছা, পৃথিবী উপরে থাকা কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানছে তাকে বলছে আমরা, তাকে কি বলছি আমরা? অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ শক্তি, হলো অভিকর্ষ বল। গুড। এইবার নিউটনের গতিসূত্র থেকে পি ইকুয়ালস টু আমরা এম এ পাই, এটা কিছুক্ষণ পরে আমরা দেখব। পি ইকুয়ালস টু এম এ মানে কি বলতো? মানে ওই বলটা ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? এইটা পাই একটা নিউটনের গতিসূত্র থেকে, এটা আমরা একটু পরে দেখছি। এটা জাস্ট এখন ফর দি টাইম বিং এখন একটু মনে রাখো, একটু পরেই আমরা এটা বুঝবো কিভাবে আসছে। বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে? তাহলে অভিকর্ষ বল ইকুয়ালস টু কি হবে? অভিকর্ষ বল মানেও কি হবে? বস্তুটার ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষের জন্য যে ত্বরণটা সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলছি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটাকে আমরা স্মল জি দিয়েও ডিনোট করি। অভিকর্ষজ ত্বরণ মানে কি? অভিকর্ষের হেতু বা অভিকর্ষের জন্য যে ত্বরণ, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও বলি, যেটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করতে পারি। আর ভর তো আমরা এম দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এবার অভিকর্ষ বলের সংজ্ঞাটা ভালো করে দেখো। কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, আমরা যদি ওজনের সংজ্ঞা বলি, ওজনের সংজ্ঞাটায় কি বলা হয়? যে বল দ্বারা পৃথিবী ওই বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই না? তার মানে ওজন আর অভিকর্ষ তো বল তো একই টাইপের সাউন্ড করছে, তার মানে অভিকর্ষ বলটাকে আমরা ওজন দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, বোঝা গেল? ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আমি আরেকবার বলি, অভিকর্ষজ বল মানে আমি কি বললাম? পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তুকে যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে সেটাকে আমরা বলছি অভিকর্ষ বল, রাইট? ওকে, এই অভিকর্ষ বলের ভ্যালুটা কত হবে? নিউটনের সূত্র অনুযায়ী পি ইকুয়ালস টু এম এ হয়, মানে বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ হয়। তার মানে অভিকর্ষ বলকেও এখানে পুট করতে পারি।
তাহলে অভিকর্ষ বলের জন্য যে ত্বরণ হবে সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলবো, যেটাকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি ইংরেজিতে, যেটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করি, রাইট? তাহলে এক্ষেত্রেও আমরা কি বলতে পারি, অভিকর্ষজ বল মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ হয়ে গেল। ভরটাকে এম দিয়ে ডিনোট করতে পারি আর অভিকর্ষজ ত্বরণটাকে জি দিয়ে ডিনোট করতে পারি। এবার আসছি ওজনের সংজ্ঞায়। ওজন মানে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা ওজন বলছি। তাহলে ওজন আর অভিকর্ষজ বল একই হয়ে যাচ্ছে, তাহলে ওজনের অভিকর্ষজ বলের জায়গায় আমি ওজন লিখতে পারছি। তাহলে ওজন বা ওয়েট মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এত দূর অবধি ক্লিয়ার কিনা একটুখানি ভেবে নাও। আমি ভিডিওটা অফ করছি, তোমরা স্ক্রিনশট নেওয়া হলে নিয়ে নাও। হলো? এত দূর অবধি ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা নেক্সটটায় যাই। তাহলে আমরা অভিকর্ষ দেখে ফেললাম, অভিকর্ষজ ত্বরণ দেখে ফেললাম। এবার আমরা আসবো জি এর সম্পর্কে কিছু খুঁটিনাটি একটু তথ্য আমরা দেখব। জি এর কিছু খুঁটিনাটি তথ্য আমরা দেখব যেটা অ্যাকচুয়ালি লাগে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ঠিক আছে? কি ধরনের কোয়েশ্চেন আসে? এইটা হয়ে যাওয়ার পরে প্রথম থেকে এই অবধি আমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি একবার ডিসকাস করে দেবো। ঠিক আছে? কোন কোন পড়বে তো পুরোটাই, কোন কোন জায়গাগুলো একটু স্ট্রেস দিয়ে পড়বে। ঠিক আছে, চলো নেক্সট। যদি দেখি আমাদের পৃথিবীর শেপটা কিরকম, এরকম কমলা লেবুর মতো, তাই না? মানে এই বিষুব অঞ্চল বা 0 ডিগ্রি বা নিরক্ষরেখা বরাবর এটা একটু ঈষৎ স্ফীত, আর উপরে নিচে যদি একটুখানি দেখি তাহলে একটুখানি চাপা মতো, তাই তো? এবার জি এর ভ্যালুটা কোথার থেকে আসছে দেখো। আচ্ছা, প্রথম সূত্রটা থেকেই জি এর ভ্যালুটা আসে মেনলি। ঠিক আছে? প্রথম সূত্রটা থেকেই জি এর ভ্যালুটা আসে। আমি ওই কমপ্লিকেটেড ম্যাথমেটিক্স আর যাবো না, কারণ আমি এর আগের বার করেছিলাম, তা তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়েছিল, যদিও সেটা লাগেও না অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমি আর যাবো না, যেহেতু এটা তোমাদের রেকর্ডেড ভিডিও, তো দরকারও নেই তোমাদের। জাস্ট এতটুকু মনে রাখবে যে জি এর ভ্যালুটা দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। মানে তুমি দূরত্ব যত বাড়াবে, আর মানে হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্র থেকে জায়গাটার দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো স্থানের দূরত্ব। ঠিক আছে? আর এর ভ্যালু যত বাড়বে, মানে দূরত্ব যত বাড়বে, এই তোমার এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা অভিকর্ষজ ত্বরণ, এইটার ভ্যালু তত কমবে। দূরত্ব যত কমবে তত জি এর ভ্যালু তত বাড়বে। ঠিক আছে? তো এখানে এই জিনিসটা জাস্ট একটু মাথায় রেখো তোমরা, কারণ আমি অঙ্ক করে দেখাচ্ছি না, তার একটাই কারণ, একটা রেকর্ডেড ভিডিও, আর দু নম্বর হচ্ছে কি আমি তোমাদের গতবার করে দেখিয়েছিলাম, তো সেখানে তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল। যাই হোক, লাগেও না ওটা জেনারেলি। কোথা থেকে ডিরাইভ হয়েছিল, মানে প্রথম যে সূত্রটা, ওটার থেকেই আমরা স্মল জি এর ভ্যালুটা ডিরাইভ করতে পারি, ওটা একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। ঠিক আছে? তো যাই হোক, তো চলো এখানে যদি আমরা দেখি ওভারঅল, আমি লাল কালির পেনটা নেব। এটা পৃথিবীর কেন্দ্র। নিরক্ষীয় অঞ্চলে আর এর মান যেটা হবে, মেরু অঞ্চলে কিন্তু আর এর মান তার থেকে কম হবে, তাই না? তাই তো? নিরক্ষীয় অঞ্চলে আর এর মান বাড়ছে, তার মানে জি এর মান কি হবে? জি এর মান কম হবে। আর মেরু অঞ্চলে পোলার রিজিয়নে কি হচ্ছে? আর এর মান কমছে, তার মানে জি এর মান বাড়বে। তাহলে মেরু অঞ্চলে জি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হবে, আর নিরক্ষীয় অঞ্চলে জি হচ্ছে মিনিমাম হবে।
বোঝা যাচ্ছে? আর পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালুটা সবসময় 0 হয়। এই 3টে পয়েন্ট এখান থেকে একটুখানি মাথায় রাখতে হবে। কি? কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে জি এর ভ্যালু 0 হয়, পোলে জি এর ভ্যালু ম্যাক্সিমাম হয়, এবং তোমার নিরক্ষীয় অঞ্চলে জি এর ভ্যালু মিনিমাম হয়। ঠিক আছে, হলো? এবার দেখো ক্যাপিটাল জি এর যে ভ্যালুটা আমরা দেখেছিলাম, ক্যাপিটাল জি এর ভ্যালুটা কি হচ্ছিল? ক্যাপিটাল জি এর ভ্যালুটা থ্রু আউট দি ইউনিভার্স কনস্ট্যান্ট থাকছিল। কিন্তু এখানে যেটা আমরা দেখব, এখানে হচ্ছে স্মল জি এর যে ভ্যালুটা, মানে এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়। এটা যদিও পৃথিবী পৃষ্ঠের এর একটা অ্যাভারেজ ভ্যালু আছে 9.8, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, কিন্তু অন্যান্য গ্রহে গেলে কিন্তু জি এর ভ্যালুটা কম বেশি হতে পারে। যেরকম পৃথিবীতে জি এর যা ভ্যালু হয়, চাঁদে হয় তার 1/6 অংশ, ঠিক আছে, তার ছভাগের 1 ভাগ হয় হচ্ছে চাঁদে গেলে। আবার বেড়ে যায় কোথায় কোথায় গেলে, বৃহস্পতিতে গেলে আবার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, মার্কারিতে গেলে, মঙ্গলে গেলে আবার কমে যাচ্ছে, ঠিক আছে, সরি, মার্কারিতে গেলে আবার তোমার কমে যাচ্ছে, ঠিক আছে, মার্কারি সম্ভবত বুধ, একটুখানি চেক করে নেবে। নেক্সট যদি দেখি আমরা স্যাটেলাইট পোর্শনে আসবো। এতদূর অবধি সকলের আশা করি ক্লিয়ার হয়েছে। আমি একটু প্রথম থেকে বলে দেব যে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে একটু জোর দিয়ে পড়তে হবে, বা কোন কোন জায়গা থেকে কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, এতদূর অবধি ক্লিয়ার হয়েছে? না হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারো, বা আমাকে মেল করেও জানাতে পারো তোমরা। মেল আইডিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, asianguptastudy@gmail.com। চলো নেক্সট, যদি শুরুর থেকে শুরু করি যে কোন কোন জায়গা থেকে পড়তে হবে, মেনলি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি আমি। চলো, এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে তোমাকে না, স্মরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন, এইগুলো সম্পর্কে কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, এই টাইপের কোয়েশ্চেনগুলো আসতে পারে এখান থেকে। এই যে দুটো লাইন এখানে লেখা আছে, ঠিক আছে, কখন বেগ ধ্রুবক হলে ত্বরণের কি হয়, ত্বরণ ধ্রুবক হলে বেগের কি হয়, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, এই ফর্মুলাগুলো মনে রাখবে, এখান থেকে অঙ্ক আসতে পারে ছোট্ট ছোট্ট, জাস্ট এমসিকিউ তো এখানে আমি দিয়েই দিয়েছি। নেক্সট এখানে গ্র্যাভিটেশন থেকে তোমার নিউটনের সূত্রটা তো মনেই রাখতে হবে, তার গাণিতিক রূপ মনে রাখতে হবে, জি সম্পর্কিত যে খুঁটিনাটিগুলো, ক্যাপিটাল জি সম্পর্কিত, মানে সব জায়গায় এর মান স্থির থাকবে, এর মানটা কত হবে, এর এককটা কত হবে, এটাকে আবিষ্কার করেছিলেন, ওকে, এইগুলো জিনিস, এটাকে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। আচ্ছা, তারপরে যদি দেখি, এইখানে মনে রাখতে হবে তোমার এই ফর্মুলাটা, ওয়েট ইকুয়ালস টু এটা কিভাবে এলো, এটাও একটু মনে রাখো, ছোটখাটো খুঁটিনাটি কোয়েশ্চেন এখান থেকে চলে আসতে পারে। এরপরে জি এর যে খুঁটিনাটিগুলো আমরা দেখলাম, জি এর ভ্যালু 0 হচ্ছে, কোথায় বাড়ছে, কোথায় মিনিমাম হচ্ছে, কোথায় কম হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, এগুলো দেখে নিলাম, তাই তো? আচ্ছা, এরপরে এখানে দেখে নিলাম যে জি এর যে ভ্যালুটা, সেটা এক একটা গ্রহের ক্ষেত্রে এক এক রকম হয়, কোথায় হাইয়েস্ট হচ্ছে, চাঁদে গেলে কত হচ্ছে, এই টাইপের অঙ্কও চলে আসে মেন্সে অনেক সময়, ঠিক আছে। চলো এরপর স্যাটেলাইট করব। আচ্ছা, স্যাটেলাইটের আগে আমি ছোট্ট একটা জিনিস একটুখানি বলবো, এফেক্ট অফ গ্র্যাভিটি অন ওয়েট অফ এ বডি। কোনো একটা বস্তুর ওজনের উপরে গ্র্যাভিটির বা মহাকর্ষের কি প্রভাব হতে পারে, বা তোমার মহাকর্ষ বলছি, অভিকর্ষের কি প্রভাব হতে পারে, ঠিক আছে, মাধ্যাকর্ষণের কি প্রভাব হতে পারে কোনো একটা বস্তুর ওয়েটের ওপরে। যদি দেখি ফ্রিলি ফলিং বডি বা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ওজন কি হয়, 0 হয়, ঠিক আছে। এই যে সিচুয়েশনটা, এটাকে ওয়েটলেসনেস বলা হয়। তো অবশ্যই এটা মাথায় রাখবে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু ওজন শূন্য হয়। বস্তুর ওজন কখন শূন্য হয়,
যখন সেই অবাধে পতনশীল। মানে হচ্ছে কি, কোনো একটা জায়গায় ধরো কোনো একটা টাওয়ারের মাথায় কোনো একটা পাথর স্থির ছিল, তুমি পাথরটাকে ঠেলে ফেলে দিলে, পাথরটা এখন অবাধে পতনশীল, এক্ষেত্রে ওজন হয়ে যায় তার শূন্য। ঠিক আছে, ওয়েট হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। কোনো একটা স্পেসক্রাফট বা স্যাটেলাইটের মধ্যে তোমার কোনো গ্র্যাভিটেশন কাজ করছে না, কোনো অভিকর্ষজ বল, কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না, এবং কাজ করছে না বলেই আলটিমেটলি কি হয়ে যাচ্ছে না, তোমার এই ওজনটা জিরো হয়ে যাচ্ছে। কারণ ওজন মানে আমরা দেখলাম ভর ইন্টু গ্র্যাভিটেশনাল পুল, তাই না? তোমার গ্র্যাভিটেশনাল অভিকর্ষজ ত্বরণ ইন্টু ভর দেখে নিয়েছি আমরা। তাহলে এখানে যদি অভিকর্ষজ ত্বরণ, ভর তো কখনো শূন্য হতে পারে না, কারণ ভর আমরা বারবার করে বলছি যে কোনো পদার্থের মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে বা যে পরিমাণ জড় বস্তু থাকে, জড় পদার্থ থাকে, সেইটাকে বলা হচ্ছে তার ভর, তাই তো? হলো? ঠিক আছে, কোনো একটা পদার্থের মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে, সেটাকে বলা হয় তার ভর, তাই তো? তো ভর অবভিয়াসলি জিরো হবে না, কারণ কিছু না কিছু জড় পদার্থ থাকবেই, তাহলে ভর কখনোই শূন্য হবে না। কিন্তু জিটা জিরো হতে পারে, যেটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে হচ্ছে, এবং যার জন্যই আমার এই ওয়েটটা জিরো হয়ে যাচ্ছে। স্পেসক্রাফটের ক্ষেত্রেও কোনো জি থাকছে না, ফলে সেই জন্য আমরা এটা জিরো হয়ে যাচ্ছে। লিফটের ক্ষেত্রে কি হয়, লিফট যখন আপ ডাউন করছে ইউনিফর্ম ভেলোসিটি বা একটা ধ্রুবক বেগ নিয়ে, ঠিক আছে, ধ্রুবক বেগ নিয়ে যখন লিফটটা আপ ডাউন করে, তখন কিন্তু তার ভিতরে যে বডিটা থাকছে, তার যে ওয়েটটা, সেটা আনচেঞ্জ থাকে। ঠিক আছে, লিফট যখন আপ ডাউন করছে কোনো একটা বডিকে নিয়ে, তখন তার ভিতরের যে বডিটার যে তোমার ওয়েটটা, সেটা কিন্তু আনচেঞ্জ থাকছে। কিন্তু লিফটের যদি ভেলোসিটিটা চেঞ্জ হয়, মানে অ্যাক্সেলারেশন যদি আসে, তাহলে কিন্তু অ্যাক্সেলারেশন যদি আসে, মানে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখবো যে বস্তুটা আছে লিফটের মধ্যে, সেই বস্তুটারও ওয়েটটা বাড়বে। ঠিক আছে, বস্তুর ওয়েটও কিন্তু বাড়বে। আবার যদি দেখি লিফটটা যদি নিচের দিকে নামে, সেক্ষেত্রে কিন্তু বস্তুর ওয়েট কমবে। কেন হয় এটা? বস্তুর ওজন কমবে। কেন হয় এটা? কারণ হচ্ছে গিয়ে এখানে দেখো, লিফটটা অ্যাকচুয়ালি একটা নির্দেশ তন্ত্রে আছে, একটা রেফারেন্স ফ্রেমে আছে লিফটটা আছে, তার মধ্যে একটা বস্তুর ওজন আছে। ঠিক আছে, পুরোটা নিয়ে একটা রেফারেন্স ফ্রেম তৈরি করছে, যার জন্য যখনই এটা উপরের দিকে যাচ্ছে, তখন তার একটা রেফারেন্স ফ্রেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন উপরের দিকে যাচ্ছে, তখন একটা অন্য রেফারেন্স ফ্রেম চলে আসছে, যখন নিচের দিকে নামছে, তখন একটা অন্য রেফারেন্স ফ্রেম চলে আসছে, যার জন্য কিন্তু ওয়েটটাকে এটা প্রভাবিত করছে। ঠিক আছে, তো এত তোমাদের ডিটেলসে না মনে রাখলেও হবে, জাস্ট মনে রাখবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ওয়েট শূন্য হয়, স্যাটেলাইট স্পেসক্রাফটের ক্ষেত্রে ওয়েট জিরো হয়ে যায়, বা কোনো যদি আমরা লিফটের ক্ষেত্রে দেখি, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি লিফটটা ওপর নিচে যাতায়াত করে, তাহলে তার কি হয় না, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ওপর নিচে করলে তার একটা ওয়েটটা আনচেঞ্জ থাকে। কিন্তু যদি আমরা দেখি যে উপরের দিকে উঠছে, ওকে, আলটিমেটলি তাহলে বডির ওয়েটটা বাড়বে, আর নিচের দিকে যদি নামে, তাহলে বডির ওয়েটটা কমবে। ঠিক আছে, হলো এত দূর অবধি? ক্লিয়ার সকলের?
ঠিক আছে, হয়েছে। আমি ল্যাপটপের চার্জার কানেক্ট করে ফেলেছি। ওকে, চলো, তাহলে এতদূর অবধি ক্লিয়ার হলো। এবার আমরা একটুখানি স্যাটেলাইটগুলো বুঝে নিই। আচ্ছা, স্যাটেলাইট যদি আমরা দেখি, তাহলে দেখো স্যাটেলাইট দু ধরনের হয়। একটা হচ্ছে স্যাটেলাইটের বাংলায় কি বলি আমরা, উপগ্রহ, তাই না? দুরকম হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, আর একটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ। কাকে বলবো প্রাকৃতিক উপগ্রহ? যদি যে কোনো একটা ধরো গ্রহ আছে, সেই গ্রহটাকে কেন্দ্র করে আরেকটা কোনো গ্রহ, আলটিমেটলি কোনো গ্রহটাকে কেন্দ্র করে আরেকটা কোনো গ্রহ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক আছে? তাহলে এই গ্রহটাকে, এই মূল গ্রহটার উপগ্রহ বলা হবে। কি বললাম? একটা গ্রহ অন্য কোনো গ্রহকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তাহলে এই গ্রহটাকে মূল গ্রহের উপগ্রহ বলবো। এই উপগ্রহ প্রাকৃতিকও হতে পারে, মানে প্রকৃতির দ্বারা সৃষ্ট, যেরকম চাঁদ পৃথিবীর উপগ্রহ, সেটা প্রাকৃতিক উপগ্রহ। মনুষ্য দ্বারা সৃষ্ট বা মানুষ তৈরি করলে সেটা হয়ে যাবে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে? এই কৃত্রিম উপগ্রহ আবার দু ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে পোলার স্যাটেলাইট, একটা হচ্ছে গিয়ে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটকে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইটও বলা হয়। কি কি জিনিস এইগুলো একটু দেখবো। তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ পোলার স্যাটেলাইটটা কিভাবে মুভ করছে, এইভাবে, মানে দুটো পোলকে কানেক্ট করে মুভ করছে, তাই না? আর এটা কিন্তু অনেক নিচ দিয়েও যাচ্ছে, তার মানে পোলার স্যাটেলাইট থেকে ভূপৃষ্ঠের যে হাইটটা সেটা অনেক কম হচ্ছে, রাইট? জিও স্টেশনারি স্যাটেলাইট কি হচ্ছে? জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে যেটা তোমাকে, জিও মানে আর্থ, এটার আরেকটা নাম আমি বললাম জিও সিঙ্ক্রোনাস। জিও সিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস মানে বরাবর। জিও স্টেশনারি বা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট কি করে না, আর্থ বরাবর। আর্থ আমরা জানি পশ্চিম থেকে পূর্বে রোটেট করছে, তাই তো? এই স্যাটেলাইটগুলো নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে রোটেট করে, এবং এগুলো ভূপৃষ্ঠ থেকে অনেকটা বেশি দূরত্বে থাকে, ঠিক আছে? এগুলো মেনলি ম্যাপিং ইত্যাদি কাজে লাগে। চলো, তাহলে স্যাটেলাইট আমরা দেখে নিলাম, ন্যাচারাল স্যাটেলাইট যেরকম মুন, বা কৃত্রিম স্যাটেলাইট যেগুলোকে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলছি, ঠিক আছে? মোটামুটি 1957 থেকে এগুলো তৈরি হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, স্যাটেলাইটকে অরবিটে ছাড়তে গেলে একটা ভেলোসিটি দিতে হয়, যেটাকে অরবিটাল ভেলোসিটি বলা হচ্ছে। আমি একটু ডিটেলে বলবো। দেখো, এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে অরবিটাল ভেলোসিটি, আমি বাংলাটা ঠিক বলতে পারছি না, কক্ষ গতিপথ, আই ডোন্ট থিঙ্ক সো। অরবিটাল ভেলোসিটি, আর একটা হয় এসক্যাপ ভেলোসিটি, বা এটাকে আমরা মুক্তিবেগ বলি। মুক্তিবেগ, দেখো আমরা এখান থেকে কোনো একটা, তোমার এটা পৃথিবীর ওপর দেখতেই পাচ্ছ আফ্রিকা, তো এখান থেকে ধরো আমরা কোনো একটা উপগ্রহকে ছাড়ছি, কৃত্রিম উপগ্রহকে ছাড়ছি। তো কোনো একটা স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে এখান থেকে যদি ছাড়ি, আলটিমেটলি দুটো জিনিস করতে হবে, ঠিক আছে? কি করতে হবে না, ছাড়ার সময় ছাড়লেই তো হলো না। আমরা জানি যে আমরা কোনো একটা, যদি দুটো ইনসিডেন্ট কল্পনা করো, মানে দুটো তোমাকে আমি ঘটনা বলে দিচ্ছি। এক নম্বর ঘটনা হচ্ছে গিয়ে, তুমি ছাদে দাঁড়িয়ে বা মাঠে দাঁড়িয়ে একটা ইটের টুকরো বা একটা পাথর উপর বা একটা বল উপরের দিকে ছুড়লে, সেটা কি হলো, কি হবে তার আউটকামটা? অবভিয়াসলি সেটা আবার নিচের দিকে এসে পড়ে যাবে। তুমি মাঠে দাঁড়িয়ে একটা বল উপরের দিকে ছুড়লে, বলটা নিচের দিকে নেমে যাবে, তাই তো? আবার এসে মাঠে পড়বে, রাইট? এটা এক নম্বর সিচুয়েশন বললাম। নাম্বার 2 সিচুয়েশন, ওই কোই মিল গিয়ার কথা মনে করো। কোই মিল গিয়াতে কি হচ্ছিল না, ঋতিক রোশন যে বলটাকে কিক করছিল, বলটা আলটিমেটলি কি হচ্ছিল না, আর কিন্তু মাটিতে পড়ছিল না, সেটা উঠেই যাচ্ছিল, উঠতে উঠতে একদম মহাকাশে চলে গেল। দুটো সিচুয়েশন, এই দুটো, তাই তো?
তোমার ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, তোমার ক্ষেত্রে তুমি বেগটা এত বেশি দিতে পারোনি যাতে করে সে পৃথিবীর অভিকর্ষ বলটাকে ছাড়িয়ে যেতে পারে। ঋত্বিক রোশনের ক্ষেত্রে ঋত্বিক রোশন যেটা করতে পেরেছিলেন, যে বলটা উনি ওনার যে ফুটবল ছিল সেটার মধ্যে যে ফোর্সটা উনি অ্যাপ্লাই করেছিলেন, সেই ফোর্সটা আলটিমেটলি পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল পুল সেটার থেকে বেশি হয়ে গিয়েছিল, রাইট? এইটাকেই বলি আমরা মুক্তিবেগ। কি বলি? মুক্তিবেগ। অবভিয়াসলি কোনো একটা স্যাটেলাইটকে যদি আমি মহাকাশে পাঠাতে চাই, তাহলে প্রথমত তাকে পৃথিবীর যে মহাকর্ষ শক্তি বা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বা পৃথিবীর যে অভিকর্ষ বল সেটা কাটিয়ে বেরোতে হবে, তাই তো? নাহলে তো যেতেই আমি পাঠাচ্ছি আবার সে ফিরে আবার পৃথিবীতেই চলে আসবে, তাই না? পৃথিবীর যদি অভিকর্ষজ বলটাকে কাটাতেই হবে, কাটালেই তবেই সে মহাকাশে যেতে পারবে। যে ন্যূনতম বেগ আমি প্রয়োগ করলে, যে ন্যূনতম বেগ বা যে ন্যূনতম বল আমি প্রয়োগ করলে কোনো বস্তুকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে স্পেসে পাঠাতে পারবো, সেই ন্যূনতম বলটাকে আমি বলবো এসকেপ ভেলোসিটি, বা সেই ন্যূনতম বেগটাকে আমি বলবো এসকেপ ভেলোসিটি। তাহলে এসকেপ ভেলোসিটি হচ্ছে কি একটা ন্যূনতম বেগ যেটা প্রয়োগ করে আমি কোনো একটা বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে পাঠাতে পারি, তাই তো? সেই বেগটাকে বলছি আমরা এসকেপ ভেলোসিটি। অবভিয়াসলি যে সমস্ত স্যাটেলাইটকে আমরা পাঠাবো অবভিয়াসলি সবকটাকে এসকেপ ভেলোসিটিতেই ছাড়তে হবে, এবং এই এসকেপ ভেলোসিটির ভ্যালু কত হয় সেটাও আমরা দেখব। এবার আসছি অরবিটাল ভেলোসিটি। দেখো, এখান থেকে ছাড়লেই শুধু হলো না, এখান থেকে ছেড়ে আলটিমেটলি এই কৃত্রিম উপগ্রহের একটা নির্দিষ্ট ইমাজিনারি অরবিট থাকে, সেই অরবিটে এটাকে প্লেস করতে হবে, তাই তো? এই অরবিটে প্লেসিং এর ব্যাপারটাই যে করে সেটাই হচ্ছে সে যে ভেলোসিটিতে আমি ছাড়লে এখান থেকে সোজা গিয়ে এটা অরবিটে গিয়ে চুপ করে বসে পড়বে, সেই ভেলোসিটিকেই বলবো আমরা অরবিটাল ভেলোসিটি। বোঝা গেল? অরবিটে ঘোরানোর জন্য যে ভেলোসিটিটা লাগবে সেইটাকেই বলা হয় অরবিটাল ভেলোসিটি। এই ভেলোসিটিটা এই ভ্যালুটা এই সূত্রটা দিয়ে পড়া হয়, চাইলে মনে রাখতে পারো। আসলে এরকম কোয়েশ্চেন আসবে যে অরবিটাল ভেলোসিটি কিসের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? কিসের ওপর ডিপেন্ড করে? চলো, এখানে আমরা বলতেই পারছি যে আর হচ্ছে গিয়ে পৃথিবীর তোমার ব্যাসার্ধ, আর জি তো বোঝাই যাচ্ছে অভিকর্ষজ ত্বরণ, স্যাটেলাইটটা পৃথিবী পৃষ্ঠর থেকে কতটা উঁচুর থেকে ছাড়া হচ্ছে সেটা হচ্ছে এইচ। ওকে, এই তিনটে জিনিসের ওপরই ডিপেন্ড করছে আমাদের এই তোমার অরবিটাল ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি যদি একটু দেখে নেই, এসকেপ ভেলোসিটির ভ্যালু হয় কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? চলো, এবার যদি আমি একটুখানি পোলার স্যাটেলাইট আর জিও স্টেশনারি স্যাটেলাইটটা দেখে নেই। পোলার স্যাটেলাইট যদি আমি দেখতে চাই, আচ্ছা, স্যাটেলাইটের প্রথমে আমি যদি বলি, ইন্ডিয়া ফার্স্ট স্যাটেলাইট ছেড়েছিল আর্যভট্ট, যেটা ইন্ডিজিনিয়াসলি স্যাটেলাইট তো ছিল, আলটিমেটলি যে বেসটা ছিল সেটা ইন্ডিয়ার ছিল না সেই সময়, যে জায়গা থেকে রকেটটাকে লঞ্চ করতে হয় সেই জায়গাটা ছিল না, সেইটা আলটিমেটলি সেই জন্য সোভিয়েত ইউনিয়নের হেল্প নেওয়া হয়েছিল। ওকে, আর পরবর্তীকালে ইন্ডিজিনিয়াসলি পুরোটাই বিল্ড করে ইন্ডিয়া, আর আলটিমেটলি সেইটা যেটা ছাড়ে সেটাকে বলা হচ্ছে রোহিণী। মানে আমি যদি একটুখানি খুব সিম্পলি বলি, যে আমরা কালী পুজোর সময় যে রকেটগুলো জ্বালাই না, সেগুলো একটা কাঁচের শিশি বা বোতলে লাগিয়ে রাখি, তো আলটিমেটলি এখানে জ্বালালে আলটিমেটলি এটা উপরের দিকে চলে যায়, তাই তো? তো ইন্ডিয়ার কাছে এই রকেটটা ছিল, রকেটটা ইন্ডিয়া বানাতে পেরেছিল, কিন্তু এই যে স্পেসটা, এই স্পেসটা বানাতে পারেনি, এই লঞ্চিং সাইটটা এটা বানাতে পারেনি সেই সময়, সেই জন্য সোভিয়েত ইউনিয়নের হেল্প নিয়েছিল। পরবর্তীকালে রোহিণী নামে একটা স্যাটেলাইট বানানো হয় যেটা পুরোপুরি ইন্ডিজিনিয়াস, আর লঞ্চিং ভেহিকেলটাও ইন্ডিয়া বানিয়েছিল, যার নাম ছিল এসএলভি, ঠিক আছে? হলো? তাহলে পোলার স্যাটেলাইটগুলোকে লঞ্চ করার জন্য আমরা যে লঞ্চ ভেহিকেলটা নেব সেটাকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বলবো, বা
পিএসএলভি বলবো। জিও স্টেশনারি বা জিও সিঙ্ক্রোনাস যে স্যাটেলাইটগুলো সেগুলো লঞ্চ করার জন্য যে ভেহিকল সেটাকে জিএসএলভি বলবো। ঠিক আছে, হলো। এবার যদি কতগুলো আমরা স্ট্যাটিক পোর্শন একটু কভার করার চেষ্টা করি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, তোমরা সকলেই জানো, চন্দ্রযান 1 পাঠিয়েছিল 2008-এ। ঠিক আছে, এটা আলটিমেটলি জল আবিষ্কার করেছিল চাঁদের মাটিতে আইসের ফর্মে, মম বা মার্সের মিশন মার্স। ঠিক আছে, সেইটা আলটিমেটলি তোমার কি করেছিল না 2013-14 নাগাদ রিলিজ হয়েছিল। এইটা কিন্তু মার্সে পাঠানো, মার্স বা মঙ্গলে পাঠানো এশিয়ার প্রথম কান্ট্রি ইন্ডিয়া। মেডেন এফেক্ট, মেডেন মানে হচ্ছে গিয়ে প্রথম, ঠিক আছে, ফার্স্ট অ্যাটেম্পট এটা। ঠিক আছে, ওকে, এশিয়ান ফার্স্ট কান্ট্রি যে কিনা মার্সে এরকম কোনো একটা মিশন পাঠিয়েছিল। ঠিক আছে, নেক্সট যদি দেখি ইসরো অনেক দিক দিয়ে অ্যাডভান্স। যদি দেখি পিএসএলভি 3C37, পিএসএলভি C37 এ কি করছে বলতো, এর মধ্যে একটা সিঙ্গেল রকেটের মধ্যে 104টা স্যাটেলাইট দিয়ে কিন্তু ইসরো পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট ক্যাপাসিটি, হাইয়েস্ট একটা সিঙ্গেল রকেটের মধ্যে কতগুলো স্যাটেলাইট দিয়ে ইসরো পাঠাতে পেরেছে, সেটা হচ্ছে 104টা। ঠিক আছে, আর হেভিয়েস্ট রকেট কোনটা? হেভিয়েস্ট রকেট হচ্ছে গিয়ে মার্ক 3, জিএসএলভি মার্ক 3, হলো। ঠিক আছে, ইতিমধ্যে 2019-এ আলটিমেটলি আবারও চন্দ্রযান 2 পাঠানো হয়েছিল, যেটা আলটিমেটলি তোমার পুরো চাঁদের ভূপ্রকৃতি এবং কীভাবে জলের ডিস্ট্রিবিউশন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তো জিও স্টেশনারি স্যাটেলাইট দেখা গেল আমাদের। ঠিক আছে, অলরেডি আমরা দেখে নিলাম জিও স্টেশনারি স্যাটেলাইট মানে যেটা বিষুব রেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে রোটেশন করছে, আর যেভাবে নিজের অক্ষের উপর রোটেট করে সেইভাবেই রোটেট করছে আলটিমেটলি। তাহলে অবভিয়াসলি একটা রোটেশন কমপ্লিট করতে ওর টাইম লাগবে মোটামুটি 24 ঘন্টা মতো, 4-5 মিনিট এদিক ওদিক হতে পারে, হলো। আচ্ছা, নেক্সট যদি দেখি, এটা মেনলি টেলিকমিউনিকেশন বা ন্যাভিগেশনের ক্ষেত্রে হেল্প করে। এটা পৃথিবীর থেকে অনেকটা বেশি উচ্চতায় থাকে কম্পেয়ারিং টু দ্যাট অফ পোলার স্যাটেলাইট। পোলার স্যাটেলাইট অনেক কাছাকাছি থাকে পৃথিবীর ভূপৃষ্ঠের। ঠিক আছে, এইটা আলটিমেটলি পুরোপুরি ঘুরে আসতে ওই রকম 18 ঘন্টা মতো টাইম নেয়। ল্যান্ড ম্যাপিং, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কাজে লাগে। ঠিক আছে, আমরা জানি উত্তরাখণ্ডে যে ফ্লাড সিচুয়েশনটা হলো সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সারস্যাট নামে একটা স্যাটেলাইট লঞ্চ করেছিল। সেটা কিন্তু কি ধরনের স্যাটেলাইট, সেটা কিন্তু পোলার স্যাটেলাইট। ঠিক আছে, সারস্যাট মানে হচ্ছে গিয়ে ফুল ফর্ম হচ্ছে গিয়ে সেভ অ্যান্ড রেস্কিউ স্যাটেলাইট। সেভ অ্যান্ড রেস্কিউ স্যাটেলাইট, সেভ অ্যান্ড রেস্কিউ স্যাটেলাইট। ঠিক আছে, তো আলটিমেটলি এটা একটা মানে মিসিং পিপলদেরকে ফাইন্ড আউট করার জন্য এই স্যাটেলাইটটা। ঠিক আছে, তো ওভারঅল এইগুলো আমরা দেখলাম। নেক্সট কেপলার্স লটা দেখবো একটুখানি, তারপরে বেশ কিছু এমসিকিউ করবো। চলো, কেপলার্সের 3টে সূত্র আমরা যদি দেখি, আলটিমেটলি আমাদের 3টে সূত্র লাগবে না। প্রথম সূত্রটাই আমাদের ভেরি ইম্পর্টেন্ট, সেটাই দেখতে হবে যে প্রত্যেকটা প্ল্যানেট যদি দেখি, প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে বৃত্ত পথে কিন্তু ঘুরছে না, ইলিপ্টিক্যাল পথে ঘুরছে। ঠিক আছে, ইলিপ্টিক্যাল পথে ঘুরছে। যে ইলিপসের দুটো কেন্দ্র থাকে, ইলিপসের আমরা জানি দুটো কেন্দ্র থাকে, সেই একটা কেন্দ্রের মধ্যে থাকে সান বা সূর্য। ঠিক আছে, যে কোনো ধরো পৃথিবী আছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী কিন্তু গোলাকার বা বৃত্তাকার পথে ঘুরছে না, পৃথিবী কিন্তু যেটা ঘুরছে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল পথে। ঠিক আছে, উপবৃত্তাকার পথ। এই উপবৃত্তের দুটো কেন্দ্র, তার একটা কেন্দ্রের মধ্যে সূর্য থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি দেখি জি একটা স্কেলার কোয়ান্টিটি, এখান থেকে ছোট ছোট এইগুলো জাস্ট একটুখানি মনে রাখতে হবে। গ্র্যাভিটেশন একটা কেন্দ্রীয় বল, কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা এইগুলো একটুখানি দেখে নিলাম আমরা। নেক্সট যদি বলি, আচ্ছা ধরো কোনো একটা বস্তু, এগুলো আমাদের লাগবে না,
আচ্ছা বলো, which satellite is under planning to be launched by ISRO to study about the sun? এটা তখনকার দিনের কোয়েশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে, তখন এটা মানে পাঠাবে এরকম একটা স্থির হচ্ছিল, এখন অলরেডি পাঠিয়ে ফেলেছে। এটা কি হবে? এটা হবে আদিত্য L1। আদিত্য L1 হচ্ছে কি এমন একটা স্যাটেলাইট যেটা ইসরো পাঠিয়েছে। সূর্যের মধ্যে সোলার ফ্লেয়ার হয়, মানে সূর্যের মধ্যে আমরা ক্রমাগত জানি নিউক্লিয়ার রিয়াকশন হয়, যার ফলে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। এই এনার্জিটা যদি হিট ফর্মে রিলিজ হয় বা এই এনার্জিটা যদি আগুনের ফর্মে, ফায়ারের ফর্মে রিলিজ হয়, তাহলে সেখানে সূর্যের সারফেসে একটা অগ্নুৎপাতের মতো ক্রিয়েট হয়, যেটাকে আমরা সোলার ফ্লেয়ার বলি, রাইট? এই সোলার ফ্লেয়ারটার মধ্যে যেহেতু অনেক প্লাজমা পার্টিকেল বা অনেক তোমার চার্জ পার্টিকেল থাকে, যেটা আলটিমেটলি আর্থের যে ম্যাগনেটিক স্ফিয়ার সেটাকে কোনোভাবে এফেক্ট করতে পারে, ঠিক আছে? আর্থের যে ম্যাগনেটিক স্ফিয়ার সেটাকে কোনোভাবে এফেক্ট করতে পারে, ওকে? অবভিয়াসলি এখান থেকে কিছু চার্জ পার্টিকেল এলে, আর আর্থের তো আমরা জানি নিজস্ব একটা ম্যাগনেটিজম আছে, সেই ম্যাগনেটিজম মানে সেখানেও আমার কিছু চার্জ পার্টিকেল আছে। তো এই দুটো চার্জ পার্টিকেল মিশলে কি হতে পারে না, কিছু রিয়াকশন হতে পারে, ওকে? আর যেটার জন্য আমরা দেখতে পাই যে আলো তৈরি হয়, যেটা আমরা আলোকে ওটাকে তোমার সোলার, যেটা পোলার লাইট বলি যেগুলোকে, ওকে? মেরুজ্যোতি বলি বাংলায়, মেরুজ্যোতি বলি, যেরকম অরোরা অস্ট্রেলাসিস আর অরোরা বোরিয়ালিসিস, ঠিক আছে? তো আলটিমেটলি এই যে সূর্যের থেকে আসা কিছু প্লাজমা কণা, মানে কিছু আয়ন, আর পৃথিবীর মধ্যে ম্যাগনেটিক জোনের মধ্যে কিছু যে আয়ন, এইগুলোর মধ্যে কি হতে পারে না, যদি এগুলোর মধ্যে কোনো রিয়াকশন হয়, সেক্ষেত্রে পৃথিবীর যে তোমার অ্যাটমসফিয়ার আছে সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই আদিত্য L1 কি করবে? আদিত্য L1 মোটামুটি সূর্যের কাছাকাছি প্লেস থাকবে, আর আলটিমেটলি ও কি করবে, ও দেখবে যে এটা সোলার ফ্লেয়ার কতটা আসছে এবং সেটা কিভাবে পৃথিবীর অ্যাটমসফিয়ারটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ঠিক আছে? এই একটা জিনিস। আর্টিফিশিয়াল জিওস্টেশনারি স্যাটেলাইট আমি অলরেডি বলে দিলাম। আচ্ছা, এটা একটুখানি মনে রাখবে, স্যাটেলাইট অরবিট ক্লোজ টু দি প্ল্যানেট, দ্য টাইম পিরিয়ড ডিপেন্ডস। এটা জাস্ট টাইম পিরিয়ডটা স্যাটেলাইটের যে অরবিট করছে তার যে কতটা টাইম লাগবে সেটা ডিপেন্ড করছে কিন্তু প্ল্যানেটটার ডেন্সিটির ওপরে, ঘনত্বের ওপরে, ঠিক আছে? ইউনিভার্সাল কনস্ট্যান্টের ভ্যালু আমরা অলরেডি দেখে নিয়েছি, কেভেন্ডিসের ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা নিজেরা করবে। চলো, ওয়ার্ল্ডস ফার্স্ট স্যাটেলাইট হচ্ছে কি স্পুটনিক 1, যেটা রাশিয়া লঞ্চ করেছিল, ওকে? চলো, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিস থেকে আমরা সেকেন্ড ক্লাসে করব আজকে এই অবধি। তোমাদের যদি কারুর কোনো রকম ডাউট কোয়েরি থাকে তোমরা আমাকে অবশ্যই মেল করতে পারো, যেহেতু আজকে ক্লাসটা রেকর্ডেড সেই জন্য আমি বারবার বলে দিচ্ছি। আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে কি সেনগুপ্তা স্টাডি, আর আমাকে তোমরা যদি কেউ মেল করতে চাও সেনগুপ্তা স্টাডি, ঠিক আছে? স্পেলিংটা একটু ঠিক করে দেখে নেবে, কারণ অনেকে না অন্য জায়গায় মেল করে দাও, কেউ লেখোই না অনেক সময়, ঠিক আছে? অনেকে স্টাডিজ করে দাও, আবার বলে যে মেল পাঠিয়েছি ম্যাম কোনো রিপ্লাই পাইনি, ঠিক আছে? তো দেখে নাও ASENGUPTA সেনগুপ্তা স্টাডি @gmail.com, হলো? চলো, এখানে তোমরা মেল করতে পারো যে কোনো রকমের কোয়েরি, যে কোনো রকম অ্যাসিস্ট্যান্স দরকার হলে, ঠিক আছে? আর আমাদের আড্ডায় প্রচুর কোর্স এখন লঞ্চ হচ্ছে, তোমরা যে কোনো কোর্স কেনার জন্য আমার কোড ইউজ করতে পারো, যেটা Y269, 80 to 90% অফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আমি শেষ করার আগে আরেকবারও বলবো যে এখন তোমাদের জন্য যে কোর্সগুলো আমরা নিয়ে আসতে পেরেছি সেই কোর্সগুলো একটু তোমাদেরকে আমি বলে দেব। একটা হচ্ছে কি সাবজেক্ট স্পেসিফিক যদি কোর্স চাও তাহলে এই মহাব্যাগটা কিনতে পারো, ঠিক আছে? এটা 3323 টাকায় পাওয়া যাচ্ছে যদি আমার কোড Y269 ইউজ করো,
ঠিক আছে। এখানে তোমরা কি কি পাবে, আপাতত এখন ইকোনমিক্স আর ইংলিশটা স্টার্ট হয়েছে, ইন্ডিভিজুয়াল ব্যাচ এগুলো, ঠিক আছে। সব ইন্ডিভিজুয়াল ব্যাচগুলো একটা বাক্সে ভরে, সেই বাক্সটাই হচ্ছে কি এই মহাপ্যাক, ঠিক আছে। এখন তোমরা ইকোনমিক্স ইংলিশটা পাচ্ছ। ভবিষ্যতে কি হচ্ছে না, ভবিষ্যতে আরও তোমার আমার কাছে যতটা খবর আছে ফেব্রুয়ারিতে তোমার রিজনিং আর জিওগ্রাফি লঞ্চ হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ম্যাথ, পলিটি, হিস্ট্রি, বেঙ্গলি, সায়েন্স আস্তে আস্তে সবকটাই তোমার সাবজেক্ট স্পেসিফিক কিন্তু তোমরা কোর্স পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। তো কারোর যদি মনে হয় যে কোনো সাবজেক্টে সমস্যা আছে, অবশ্যই সেপারেট সাবজেক্টও কিনতে পারো, যেরকম শাহিন ম্যামের ইকোনমিক্স চলে এসছে, অপূর্ব স্যারের ইংলিশ চলে এসছে, এগুলো কিনতে পারো। আর যদি মনে হয় যে হ্যাঁ এরকম সাবজেক্ট স্পেসিফিক হলে আমার খুব সুবিধা হয়, A to Z প্রিপারেশনের জন্য, সেন্ট্রাল লেভেলের বা স্টেট লেভেলের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য আমি সাবজেক্ট স্পেসিফিক ওয়েতে পড়তে চাই, এগোতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা এই মহাপ্যাকটা কিন্তু কিনতে পারো। নেক্সট যদি দেখি আমাদের WBCS এর জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ ডেডিকেটেড ওয়েতে, তাদের জন্য অত্যন্ত ভালো একটা খবর আছে। 2021-22-কে যারা টার্গেট করছো তাদের জন্য WBCS এর মিশন WBCS ব্যাচটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো ক্লাস হয়েছে। তোমরা এই ক্লাসগুলো রেকর্ডেড, এখন যদি অ্যাডমিশন নাও রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের স্পেশাল যেগুলো জিনিসগুলো সেগুলো আমি আরেকবারও বলে দেবো। এখানে তোমাদের ক্লাস নেবেন WBCS অফিসার্সরা। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা নিয়ে তোমাদের বেশ কিছু ভয় থাকে, কোথা থেকে পড়বো, কি পড়বো না পড়বো, এখানে খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ক্রিস্প ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদেরকে প্রেজেন্ট করে দেওয়া হবে। ওকে, কি করা হবে না, 3টে স্টেপে করা হবে। WBCS গ্রুপ A অফিসার উনি করাবেন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যেটা উনি উইকলি বেসিসে করাবেন, ঠিক আছে। এছাড়াও সাবজেক্ট স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সাবজেক্ট এক্সপার্টরা করাবেন। আর স্ট্যাটিক যে জিকের পোর্শনটা সেটা তোমাদের শাহিন ম্যাম করাবেন, ঠিক আছে। ফোন নাম্বার এটা আছে, তো কারোর যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডিটেলের দরকার হয় তোমরা এই নাম্বারে কল করতে পারো। ব্যাচটা থাকে 6টা থেকে 10টা। এই ব্যাচে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসও পাবে আলাদা করে, শুধু ক্লাস নোটস নয়, ক্লাস নোটসের সঙ্গে স্টাডি ম্যাটেরিয়ালস। এখানে তোমরা প্রিলিমস, মেন্স, ইন্টারভিউর কম্প্রিহেন্সিভ গাইডেন্স পাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আছে মহাপ্যাক, এটা আমি বলি এটা একটুখানি দাম বেশি হলেও, এটা 1000 টাকা দাম বেশি হলেও এটা সাশ্রয়ী। তার কারণ হচ্ছে গিয়ে এটাই কিন্তু তোমরা অপশনালটা পাচ্ছ না, মিশনে কিন্তু অপশনাল পাচ্ছ না তুমি, মহাপ্যাকে তুমি অপশনাল পাচ্ছ, প্লাস এখনো পর্যন্ত আড্ডায় WBCS এর যে কটা প্যাক লঞ্চ হয়েছে সব কটা পেয়ে যাচ্ছ, প্লাস যত তোমার টেস্ট সিরিজ থেকে শুরু করে বা যা কিছু ভবিষ্যতেও লঞ্চ হবে WBCS রিগার্ডিং সব কটা কিন্তু তুমি এখানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। একবার যদি তুমি এটা কিনে নিতে পারো তাহলে আলটিমেটলি তুমি ভবিষ্যতেও আড্ডাতে WBCS এর যা কিছু ব্যাচ লঞ্চ হবে তোমাকে আর আলাদা করে টাকা দিয়ে কিচ্ছু কিনতে হবে না, সব এখানে তুমি ফ্রিতে পেয়ে যাবে। যে কোনো কোর্স পারচেস করার জন্য আমার কোড Y269 ইউজ করতে পারো, যে কোনো কোর্স পারচেস করার জন্য, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। হোপফুলি তোমাদের ক্লাসটা ক্লিয়ার করতে পেরেছি আমি কনসেপশনটা। ইন কেস কারুর যদি কোনো রকম ডাউট কোয়ারি থেকে থাকে তোমরা আমাকে মেল করতে পারো asenguptastudy-তে, asenguptastudy@gmail.com। আর আমার অলরেডি একটা প্লেলিস্ট করা আছে adda247.com-এ, তোমাদের এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখছো এখানে, ঠিক আছে। তো ওখান থেকে গিয়েও তোমরা চেক করতে পারো সায়েন্সের ক্লাসগুলো। ওকে, চলো আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি তাহলে। আবার কালকে দেখা হবে। কালকে আচ্ছা, আমার ক্লাসটা যেটা হয়, ক্লাসের টাইমিংটাও আমি একটু বলে দেই, তোমরা বারবার করে জিজ্ঞেস করো। সেটা হচ্ছে 12:15টার সময় একটা ক্লাস হচ্ছে, আর 4টের সময় একটা ক্লাস হয়, ঠিক আছে। 12:15টার ক্লাসটা হয় সায়েন্সের ক্লাস, আর 4টের ক্লাসটা হয় জিওগ্রাফির ক্লাস, ঠিক আছে। ওকে, কালকেও দেখা হবে ঠিক। কালকে 12:15টায় ক্লাসটা নেই, 12:15টার ক্লাসটা আমার থাকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, ঠিক আছে। আর এটা এভরিডে। ওকে, তো 4টের সময় কালকে আবার দেখা হবে ইউটিউবে। ওকে, চলো আজকে ক্লাসটা তাহলে এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারোর কিছু ডাউট কোয়ারি থাকলে অবশ্যই আমাকে মেল করতে পারো তোমরা, বারবার করে বলছি আমি, কারণ যেহেতু আজকে রেকর্ডেড ক্লাস
সেই জন্য আমি তোমাদের কোয়ারিগুলো ডিরেক্টলি নিতে পারলাম না। তো কারোর কিছু বলার থাকলে অবশ্যই আমাকে মেল করতে পারো, বা আমাকে তোমরা যেটা করতে পারো কমেন্ট সেকশনে একটু লিখে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কোয়ারিগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো কালকে আবার 4টের সময় দেখা হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।